নমস্কার বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম স্টোরি হাসলার্সে। আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমাদের গল্প সত্যজিৎ রায়ের লেখা বোম্বাইয়ের বোম্বেটে। আশা করি সত্যজিৎ রায় এবং বোম্বাইয়ের বোম্বেটে সম্বন্ধে আপনারা অলরেডি অনেক কিছুই জানেন, তো তাই বেশি কথা না বলে শুরু করছি আজকের গল্প। লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর হাতে মিষ্টির বাক্স দেখে বেশ অবাক হলাম। সাধারণত ভদ্রলোক যখন আমাদের বাড়িতে আসেন তখন হাতে ছাতা ছাড়া আর কিছু থাকে না। নতুন বই বেরোলে বইয়ের একটা প্যাকেট থাকে অবশ্যই, কিন্তু সে তো বছরে দুবার। আজ একেবারে মির্জাপুর স্ট্রিটের হালের দোকান কল্লোল মিষ্টান্ন ভাণ্ডারের 25 টাকা দামের সাদা কার্ডবোর্ডের বাক্স, সেটা আবার সোনালি ফিতে দিয়ে বাঁধা। বাক্সের দুপাশে নিরক্ষরে লেখা কল্লোলস 5 মিক্স সুইটমিটস, মানে 5 মেশালি মিষ্টি। বাক্স খুললে দেখা যাবে 5টা খোপ করা আছে, তার এক একটাতে এক এক রকমের মিষ্টি। মাঝেরটাই থাকতেই হবে কল্লোলের আবিষ্কার ডায়মন্ডা, হীরের মতো পল কাটা রূপোর তবক দেওয়া রস ভরা কড়া পাকের সন্দেশ। এমন বাক্স লালমোহন বাবুর হাতে কেন, আর ওর মুখে এমন কেল্লাফতে হাসি হাসি ভাবিই বা কেন? ভদ্রলোক ঘরে ঢুকে বাক্স টেবিলে রেখে চেয়ারে বসতেই ফেলুদা বলে উঠল, বোম্বাইয়ের সুখবরটা তাহলে বুঝি আজই পেলেন? লালমোহনবাবু প্রশ্নটা শুনে অবাক হলেও তার মুখ থেকে হাসিটা কিন্তু গেল না, কেবল ভুরু দুটো উপরে উঠল। কি করে বুঝলেন? হে হে, সাইরেন বাজার 1 ঘন্টা পরে যখন দেখছি আপনার হাত ঘড়ি বলছে 3:15, তার মানেই টাটকা আনন্দের আতিশয্যে ঘড়িটা পড়ার সময় আর ওটার দিকে চাইতেই পারেননি। স্প্রিং গেছে না দম গেছে? লালমোহনবাবু তার নীল র্যাপারের খসে পড়া দিকটা রোমান কায়দায় বাঁ কাঁধের ওপর ফেলে দিয়ে বললেন, 25 চেয়েছিলুম, তা আজ ভোরে ঘুম ভাঙতেই চাকর এসে টেলিগ্রাম ধরিয়ে দিলে। এই যে। লালমোহনবাবু পকেট থেকে একটা গোলাপি টেলিগ্রাম বার করে পড়ে শোনালেন, প্রডিউসার উইলিং অফার 10 ফর বোম্বেটে, প্লিজ কেবল কনসেন্ট। আমি রিপ্লাই পাঠিয়ে দিয়ে এলুম, হ্যাপিলি সেলিং বোম্বেটে ফর 10 টেক ব্লেসিংস। 10,000! ফেলুদার মতো মাথা ঠান্ডা মানুষের পর্যন্ত চোখ গোল গোল হয়ে গেল। 10,000-এ গল্প বিক্রি হয়েছে আপনার? জটায়ু একটা হালকা মসলিন হাসি হাসলেন। টাকাটা হাতে আসেনি এখনো, ওটা বোম্বে গেলেই পাবো। আপনি বোম্বে যাচ্ছেন? ফেলুদার চোখ আবার গোল। শুধু আমি কেন, আপনারও, অ্যাট মাই এক্সপেন্স। আপনি ছাড়া তো এ গপ্প দাঁড়াতোই না মশাই। কথাটা যে সত্যি সেটা ব্যাপারটা খুলে বললেই বোঝা যাবে। জটায়ুর অনেক দিনের স্বপ্ন যে তার একটা গল্প থেকে সিনেমা হয়। বাংলা ছবিতে পয়সা নেই, তাই হিন্দির দিকেই ওর ঝোঁক বেশি। এবারে তাই কোমর বেঁধে হিন্দি সিনেমার গল্প লেখা শুরু করেছিলেন। বম্বের ফিল্ম লাইনে লালমোহনবাবুর একজন চেনা লোক আছে, নাম পুলক ঘোষাল। আগে গড়পাড়েই থাকতো। লালমোহনবাবুর 2টো বাড়ি পড়ে। কলকাতায় টালিগঞ্জে 3টে ছবিতে সহকারী পরিচালকের কাজ করে রোখের মাথায় বম্বে গিয়ে হাজির হয়। সেখান থেকেই এখন সে নিজেই একজন হিট ডিরেক্টর। 3য় পরিচ্ছদ অবধি গিয়ে গল্প আর এগোচ্ছে না দেখে জটায়ু ফেলুদার কাছে আসে। ফেলুদা তখনই লেখাটা পড়ে মন্তব্য করে, মাঝপথে আটকে ভালোই হয়েছে মশাই, আপনার পণ্ডশ্রম হতো, বোম্বাই নিত না। লালমোহনবাবু মাথা চুলকে বললেন, কি হলে নেবে মশাই বলুন তো? আমি তো ভেবেছিলুম খান কত কারেন্ট হিট ছবি দেখে তারপরেই লিখব। 2 দিন কিউয়ে দাঁড়ালুম, একদিন পকেটমার হলো, একদিন 1.25 ঘন্টা দাঁড়িয়ে জানলা অবধি পৌঁছে শুনলাম হাউসফুল। বাইরে টিকিট ব্ল্যাক হচ্ছিল, কিন্তু 12 টাকা খরচ করে শেষটাই কোডোপাইরিন খেতে হবে সে ভয়ে পিছিয়ে গেল। শেষে ফেলুদাই একটা ছক কেটে দেবে বলল লালমোহনবাবুর জন্য। বলল,
আজকাল ডবল রোলের খুব চল হয়েছে, সেটা জানেন তো? লালমোহনবাবু ডবল রোল কি সেটা জানতেন না। একই চেহারার দুজন নায়ক হয় ছবিতে, সেটা জানেন না? ফেলুদা প্রশ্ন করল। যমজ ভাই? তাও হতে পারে, আবার আত্মীয় নয় অথচ চেহারায় মিল, সেটাও হতে পারে। একই চেহারা অথচ একজন ভালো লোক একজন খারাপ লোক, অথবা একজন শক্ত সমর্থ আর একজন গোবেচারা। সাধারণত এটাই হয়। আপনি একটু নতুনভাবে এক কাঠি বাড়িয়ে করতে পারেন। একটা ডবল রোলের বদলে এক জোড়া ডবল রোল। এক নম্বর হিরো আর এক নম্বর ভিলেন হলো জোড়া, আর 2 নম্বর হিরো আর 2 নম্বর ভিলেন হলে আরেক জোড়া। এই 2 নম্বর জোড়া যে আছে সেটা গোড়ায় ফাঁস হবে না। তারপর এখানে লালমোহন বাবু বাধা দিয়ে বললেন, একটু বেশি জটিল হয়ে যাচ্ছে না? 3 ঘন্টার মাল মশলা চাই। আজকাল নতুন নিয়মে খুব বেশি ফাইটিং চলবে না, কাজেই গপ্প অন্যভাবে ভাবতে হবে। 1.5 ঘন্টা লাগবে জট পাকাতে, 1.5 ঘন্টা লাগবে ছাড়াতে। তাহলে ডবল রোলই কার্যসিদ্ধি হয়ে যাবে বলছেন? তা কেন, আরও আছে, নোট করে নিন। লালমোহনবাবু সুরুত করে বুক পকেট থেকে লাল খাতা আর সোনালি পেন্সিল বার করলেন। লিখুন, স্মাগলিং চাই, সোনা, হিরে, গাঁজা, চরস, যা হোক। 5টি গানের সিচুয়েশন চাই, তার মধ্যে একটি ভক্তিমূলক হলে ভালো। 2টি নাচ চাই, খান 2-3 পঞ্চাশোধন দৃশ্য বা চেস সিকোয়েন্স চাই। তাতে অন্তত একটি দামি মোটর গাড়ি পাহাড়ের গা গড়িয়ে ফেলতে পারলে ভালো হয়। অগ্নিকাণ্ডের দৃশ্য চাই, নায়কের গার্লফ্রেন্ড হিসাবে নায়িকা এবং ভিলেনের গার্লফ্রেন্ড হিসাবে ভ্যাম্প বা খলনায়িকা চাই। একটি কর্তব্যবোধ সম্পন্ন পুলিশ অফিসার চাই, নায়কের ফ্ল্যাশব্যাক চাই। কমিক রিলিফ চাই, গল্প যাতে ঝুলে না পড়ে তার জন্য দ্রুত ঘটনা পরিবর্তন ও দৃশ্যপট পরিবর্তন চাই। বার কয়েক পাহাড়ে বা সমুদ্রের ধারে গল্পকে নিয়ে যেতে পারলে ভালো, কারণ এক নাগাড়ে স্টুডিওর বন্ধ পরিবেশে শুটিং চিত্রতারকাদের স্বাস্থ্যের পক্ষে হানিকর, বুঝছেন তো? লালমোহনবাবু ঝড়ের মতো লিখতে লিখতে মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিলেন। আর সবশেষে এটা একেবারে মাস্ট চাই, হ্যাপি এন্ডিং। তার আগে অবশ্যই বার কয়েক কান্নার স্রোত বয়ে দিতে পারলে শেষটা জমে ভালো। লালমোহনবাবুর সেই দিনই হাত ব্যথা হয়ে গিয়েছিল। তারপর গল্প নিয়ে ঝাড়া 2 মাসের ধস্তাধস্তিতে ডান হাতের 2টো আঙুলে কড়া পড়ে গিয়েছিল। ভাগ্যিস সে সময়টা ফেলুদার কলকাতার বাইরে কোনো কাজ ছিল না। কেদার সরকারের রহস্যজনক খুদের তদন্তের ব্যাপারে ওকে সবচেয়ে বেশি দূর যেতে হয়েছিল ব্যারাকপুর, কারণ লালমোহনবাবু সপ্তাহে 2 বার করে ফেলুদার কাছে এসে ধর্ণা দিচ্ছিলেন। তা সত্ত্বেও জটায়ুর 32 নম্বর উপন্যাস মুম্বাইয়ের বোম্বেটে মহালয়ার ঠিক পরেই বেরিয়ে যায়। আর গল্পটা যেরকম দাঁড়িয়ে ছিল তা থেকে ছবি করলে আর যাই হোক, সে ছবি দেখে কোটো পাইরিন খেতে হবে না। হিন্দি ছবির মাল মশলা থাকলেও তাতে হিন্দি ছবির ছেড়ে দে মা কেঁদে বাঁচি বাড়াবাড়িটা নেই। পাণ্ডুলিপির একটা কপি পুলক ঘোষালকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন লালমোহনবাবু। দিন 10 আগে চিঠি আসে যে গল্প পছন্দ হয়েছে আর খুব শিগগিরই কাজ আরম্ভ করে দিতে চান পুলকবাবু। চিত্রনাট্য তিনি নিজেই করেছেন আর হিন্দি সংলাপ লিখেছেন ত্রিভুবন গুপ্ত, যার এক একটা কথা নাকি এক একটা ধারালো চাক্কু, সোজা গিয়ে দর্শকের বুকে বিদে হলে পায়রা উড়িয়ে দেয়। এই চিঠির উত্তরে লালমোহনবাবু ফেলুদাকে কিছু না বলেই তার গল্পের দাম হিসেবে 25,000 টাকা হাঁকেন, আর তার উত্তরেই আজকের টেলিগ্রাম। আমার মানে হলো 25 চেয়ে লালমোহনবাবু যে একটু বাড়াবাড়ি করেছিলেন সেটা উনি নিজেই বুঝতে পেরেছেন। গরম চায়ে চুমুক দিয়ে আধবোঝা চোখে একটা শব্দ করে লালমোহনবাবু বললেন, পুলক ছোকরা লিখেছিল যে গল্পটা বিশেষ চেঞ্জ করেনি, মোটামুটি আমরা যা লিখেছিলাম। ফেলুদা হাত তুলে লালমোহনবাবুকে থামিয়ে বললেন, আপনি বহু বচনটা না ব্যবহার করলে খুশি হব। কিন্তু আহা, শেক্সপিয়ারও তো অন্য
গল্পের সাহায্য নিয়ে নাটক লিখেছে, তা বলে তাকে কি কেউ কখনো আমাদের হ্যামলেট বলতে শুনেছে? কখনো না। উপাদানে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকলেও পাচক তো আপনি। আপনার মতো হাতের তার কি আর আমার আছে? লালমোহনবাবু কৃতজ্ঞতায় কান অবধি হেসে বললেন, থ্যাংক ইউ স্যার। যাই হোক, যা বলেছিলাম, কেবল একটিমাত্র মাইনার চেঞ্জ করেছে গপ্পে। কীরকম? সে আর বলবেন না মশাই, তাজ্জব ব্যাপার। আপনি শুনলেই বলবেন টেলিপ্যাথি। হয়েছে কি, আমার গল্পের স্মাগলার ঢুন্ডিরাম দুরন্ধের বাসস্থান হিসাবে একটা 43 তলা বাড়ির একটা ফ্ল্যাটের উল্লেখ করেছিলুম। আপনি খুঁটিনাটির উপর নজর দিতে বললেন, তাই বাড়িটার একটা নামও দিয়েছিলুম, শিবাজি কাসাল। বোম্বাই তো, তাই মহারাষ্ট্রের জাতীয় বীর পুরুষের নামে বাড়ির নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছিল। ওমা, পুলক লিখলে ওই নামে নাকি সত্যি একটা উঁচু ফ্ল্যাট বাড়ি আছে, আর তাতে নাকি ওর ছবির প্রডিউসার নিজেই থাকেন। বলুন, একে টেলিপ্যাথি ছাড়া আর কি বলবেন? কুংফু থাকছে না বাদ? আমরা তিনজনে একসঙ্গে এন্টার দ্য ড্রাগন দেখার পর থেকেই লালমোহনবাবু মাথায় ঢুকেছিল যে গল্পে কুংফু ঢোকাবেন। ফেলুদার প্রশ্নের উত্তরে লালমোহনবাবু বললেন, আলবাত থাকছে। সেটার কথা আমি আলাদা করে জিজ্ঞাসা করেছিলাম। তাতে লিখেছে ম্যাড্রাস থেকে স্পেশালি কুংফুর জন্য ফাইট মাস্টার আসছে, বলে নাকি হংকং ট্রেন। শুটিং শুরু কবে তাহলে? সেইটা জিজ্ঞেস করে আজ একটা চিঠি লিখছি। জানার পর আমাদের যাওয়ার তারিখটা ফিক্স করব। আমাদের থোড়ি আমার গল্পের শুটিং শুরু হবে আর আমরা সেখানে থাকবো না, সে কি করে হয় মশাই? ডায়মন্ডা এর আগেও খেয়েছি, কিন্তু আজকে যতটা ভালো লাগলো তেমন আর কোনোদিন লাগেনি। পরের রবিবার আবার লালমোহনবাবুর আবির্ভাব। ফেলুদা আগে থেকেই ঠিক করে রেখেছিল ভদ্রলোককে অর্ধেক খরচ অফার করবে, কারণ ওর নিজের হাতেও সম্প্রতি কিছু টাকা এসেছে। শুধু কেস থেকে নয়, গত 3 মাসে ও 2টো ইংরেজি বই অনুবাদ করেছে। ঊনবিংশ শতাব্দীর 2জন বিখ্যাত পর্যটকের ভ্রমণ কাহিনী। দুটোই ছাপা হচ্ছে, আর দুটো থেকেই কিছু আগাম টাকা পেয়েছে ও। এর আগেও অবসর সময়ে ফেলুদাকে মাঝে মাঝে লিখতে দেখেছি, কিন্তু আদা নুন খেয়ে লিখতে লাগা এই প্রথম। লালমোহনবাবু অবশ্য ফেলুদার প্রস্তাব এক কথায় উড়িয়ে দিলেন। বললেন, খেপেছেন? লেখার ব্যাপারে আপনি এখন আমার গাইড অ্যান্ড গডফাদার। এটা হলো আপনাকে সামান্য আমার দক্ষিণা। এই বলে পকেট থেকে 2টো প্লেনের টিকিট বার করে টেবিলের উপরে রেখে বললেন, মঙ্গলবার সকাল 10:45 ফ্লাইট, 1 ঘন্টা আগে রিপোর্টিং টাইম। আমি সোজা দমদমে গিয়ে আপনার জন্য ওয়েট করব। শুটিং আরম্ভ হচ্ছে কবে? বৃহস্পতিবার, এখানে একেবারে ক্লাইম্যাক্সের দিন। সেই ট্রেন, মোটর আর ঘোড়ার ব্যাপারটা। এছাড়াও আর একটা খবর দেওয়ার ছিল লালমোহনবাবুর। কাল সন্ধেবেলা আর এক ব্যাপার মশাই। এখানকার এক ফিল্ম প্রডিউসার, ধরমতলায় অফিস, আমার পাবলিশারের কাছ থেকে ঠিকানা জোগাড় করে সোজা আমার বাড়িতে গিয়ে হাজির। সেও বোম্বাইয়ের বোম্বাটে ছবি করতে চায় বলে বাংলায় হিন্দি টাইপের ছবি না করলে আর চলছে না। গল্প বিক্রি হয়ে গেছে শুনে বেশ হতাশ হলো। বইটা অবশ্যই উনি নিজে পড়েননি, ওর একজন ভাগ্নে পড়ে ওকে বলেছে। আমি বোম্বাই না গিয়ে বইটা লিখেছি শুনে বেশ অবাক হলেন। আমি আর ভাঙলুম না যে মারের গাইড টু ইন্ডিয়া আর ফেলু মিত্তিরের গাইডেন্স ছাড়া এ কাজ হতো না। ভদ্রলোক বাঙালি? ইয়েস স্যার, বারেন্দ্র সান্নাল। কথায় পশ্চিমা টান আছে। বললেন জব্বলপুরের মানুষ, গায়ে উগ্র পারফিউমের গন্ধ, নাক জ্বলে যায় মশাই। পুরুষ মানুষ এভাবে সেন মাখে এই প্রথম এক্সপিরিয়েন্স করলুম। যাই হোক, আমি চলে যাচ্ছি শুনে একটা ঠিকানা দিয়ে বললেন, কোনো অসুবিধা হলে একে ফোন করতে পারেন। আমার এই বন্ধুটি খুব হেল্পফুল। কলকাতায় ডিসেম্বরে বেশ শীত পড়লেও বম্বেতে নাকি তেমন ঠান্ডা পড়ে না। আমাদের ছোট 2টো সুটকেসই সব ম্যানেজ হয়ে গেল। মঙ্গলবার সকালে উঠে দেখে কুয়াশায় রাস্তার ওপারে পল্টুদের বাড়ি পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। প্লেন ছাড়বে তো? আশ্চর্য,
9টার মধ্যে সব সাফ হয়ে গিয়ে ঝকঝক রোদ উঠে এলো। ভিআইপি রোডে এমনিতে শহরের চেয়ে বেশি কুয়াশা হয়, কিন্তু আজ দেখলাম তেমন কিছু নয়। এয়ারপোর্টে যখন পৌঁছালাম তখন প্লেন ছাড়তে 50 মিনিট বাকি। লালমোহনবাবু আগেই হাজির, এমনকি বোর্ডিং কার্ডও দেখলাম উকি মারছে পকেট থেকে। বললেন, কিছু মনে করবেন না ফেলুবাবু, লম্বা কিউ দেখে ভাবলাম যদি জানলার ধারে সিট না পায়, তাই আগে ভাগেই সেরে রাখলুম। এইচ রো দেখুন, হয়তো দেখবেন কাছাকাছি সিট পেয়ে গেছেন। আপনার হাতে ওইটা কি? কি বই কিনলেন? লালমোহন বাবুর বগলে একটা ব্রাউন কাগজের প্যাকেট দেখে আমার মনে হয়েছিল উনি নিজের বই সঙ্গে নিয়ে যাচ্ছেন, ওখানে কাউকে দেবেন বলে। ফেলুদার প্রশ্নের জবাবে ভদ্রলোক বললেন, কিনব কি মশাই, সেই সান্নাল সেদিন যার কথা বলেছিলাম, সেদিন দিয়ে গেল এই মিনিট 10 আগে। উপহার? নো স্যার, বোম্বে এয়ারপোর্টে লোক এসে নিয়ে যাবে। আমার নাম ধাম তাকে জানিয়ে দিয়েছেন, কোন এক আত্মীয়ের কাছে যাবে এ বই। একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন না? পাওয়া মুশকিল, কারণ ভারত কেমিক্যালসের গুলবাহার সেন্টের গন্ধ আর সব গন্ধকে ম্লান করে দিয়েছে। গন্ধটা আমিও পেয়েছিলাম। সান্নাল মশাই এমনই সেন্ট মাখেন যে তার সুবাস এই প্যাকেটে পর্যন্ত লেগে রয়েছে। যা বলছেন স্যার, সাই দিলেন জটায়ু। সাই দিলেন জটায়ু। তবে অনেক সময় শুনেছি এইভাবে লোককে উল্টাপাল্টা জিনিসও চালান দেয়। সে তো বটেই, বুকিং কাউন্টারে তো নোটিশই লাগানো আছে যে অচেনা লোকের হাত থেকে চালান দেওয়ার জন্য কোনো জিনিস নেওয়াটা বিপজ্জনক। অবশ্যই এ ভদ্রলোককে টেকনিক্যালি ঠিক অচেনা বলা চলে না, আর প্যাকেটটাও যে বইয়ের সেটা সন্দেহ করার কোনো কারণ দেখছি না। প্লেনে 3 জনে পাশাপাশি জায়গা পেলাম না। লালমোহনবাবু আমাদের 3টে সারি পিছনে জানালার ধারে বসলেন। ফ্লাইটে বলবার মতো তেমন কিছু ঘটেনি, কেবল লাউডস্পিকারে ক্যাপ্টেন দত্ত যখন বলছেন আমরা নাগপুরের উপর দিয়ে যাচ্ছি, তখন পিছন ফিরে দেখি লালমোহনবাবু সিট ছেড়ে উঠে প্লেনের ল্যাজের দিকটায় চলেছেন। শেষটায় একজন এয়ার হোস্টেস ওকে থামিয়ে উল্টো দিকে দেখিয়ে দিতে ভদ্রলোক আবার সারা পথ হেঁটে সোজা পাইলটের দরজা খুললে ককপিটে ঢুকে তখনই বেরিয়ে এসে জিপ কেটে বাঁ দিকের দরজা দিয়ে বাথরুমে ঢুকলেন। নিজের সিটে ফেরার পথে আমার উপরে ঝুঁকে পড়ে কানে ফিসফিস করে বললেন, আমার পাশের লোকটিকে এক ঝলক দেখে নাও, হাইজ্যাকার হলে আশ্চর্য হব না। মাথা ঘুরিয়ে দেখে বুঝলাম জটায়ু অ্যাডভেঞ্চারের জন্যে একেবারে হন্যে হয়ে না থাকলে ও রকম নিরীহ নেই থুতনি মানুষটাকে কখনো হাইজ্যাকার ভাবতেন না। স্যান্টাক্রুজে প্লেন ল্যান্ড করার ঠিক আগেই লালমোহনবাবু ব্যাগ থেকে বইটা বার করে রেখেছিলেন। ডোমেস্টিক লাউঞ্জে ঢুকে আমরা 3 জনেই এদিক ওদিক দেখছি। এমন সময় মিস্টার গাঙ্গুলি শুনে ডাইনে ঘুরে দেখি গাঢ় লাল রঙের টেরিলিনের শার্ট পরা একজন লোক মাদ্রাজি টাইপের এক ভদ্রলোককে প্রশ্নটা করে তার দিকে অত্যন্ত আগ্রহের সঙ্গে চেয়ে আছে। ভদ্রলোক একটু যেন বিরক্তভাবেই ঘাড় নেলে না বলে লোকটাকে পাশ কাটিয়ে চলে গেলেন, আর লালমোহনবাবু বই হাতে লাল শার্টের দিকে এগিয়ে গেলেন। I am Mr. Ganguly and this is from Mr. Sharnal. এক নিঃশ্বাসে বলে ফেললেন জটায়ু। লাল শার্ট বইটা নিয়ে ঘাড় বেঁকিয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন, আর লালমোহনবাবু কর্তব্য সেরে নিশ্চিন্তে হাত চাড়লেন। আমাদের মাল বেরোতে লাগলো আধ ঘন্টা। এখন 1টা বেজে 20। শহরে পৌঁছতে হয়ে যাবে প্রায় 2টো। পুলক ঘোষাল গাড়ির নম্বরটা জানিয়ে দিয়েছিল আগেই। দেখলাম সেটা একটা গেরুয়া রঙের স্ট্যান্ডার্ড। ড্রাইভারটি বেশ শৌখিন ও ফিটফাট, হিন্দি ছাড়া ইংরেজিতেও মোটামুটি কথা বলে। কলকাতার 3 জন অচেনা লোকের জন্য ভাড়া খাটতে হচ্ছে বলে কোনো রকম বিরক্তির ভাব দেখলাম না, বরং লালমোহনবাবুকে যেরকম
একটা সেলাম ঠুকলো, তাতে মনে হলো কাজটা পেয়ে সে কৃতার্থ। ড্রাইভারই খবর দিল যে শহরের ভিতরেই শালিমার হোটেলে আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে, আর পুলকবাবু বিকেল 5:30টার সময় হোটেলে এসে আমাদের সঙ্গে দেখা করবেন। গাড়ি আমাদের জন্য রাখা থাকবে, আমরা যখন খুশি সেখানে ইচ্ছা করে যেতে পারি। ফেলুদা অবশ্যই এখানে আসবার আগে ওর অভ্যাস মতো বম্বে সম্বন্ধে পড়াশোনা করে নিয়েছে। ও বলে কোনো নতুন জায়গায় আসার আগে এই জিনিসটা করে না নিলে নাকি সে জায়গা দূরেই থেকে যায়। মানুষের যেমন একটা পরিচয় তার নামে, একটা চেহারায়, একটা চরিত্রে, আর একটা অতীত ইতিহাসে, ঠিক তেমনই নাকি শহরেও। বম্বে শহরের চেহারা আর চরিত্র এখনও ফেলুদার জানা নেই, তবে এটা জানে যে শালিমার হোটেল হলো কেম্পস কর্নারের কাছে। আমাদের গাড়ি হাইওয়ে দিয়ে গিয়ে একটা বড় রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে ফেলুদা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, वो जो टैक्सी है ना, MRP 3538, उसको पीछे पीछे चलना। কি ব্যাপার মশাই? লালমোহনবাবু জিজ্ঞাসা করলেন। একটা সামান্য কৌতূহল, বলল ফেলুদা। আমাদের গাড়ি একটা স্কুটার আর দুটো অ্যাম্বাসেডরকে ছাড়িয়ে ফিয়ার ট্যাক্সিটার ঠিক পিছনে এসে পড়ল। এবার ট্যাক্সিটার পিছনের কাচ দিয়ে দেখলাম ভিতরে বসা লাল টেরিলিনের শার্ট। একটু যেন বুকটা কেঁপে উঠল। কিছুই হয়নি, কেন ফেলুদার ট্যাক্সিটাকে ধাওয়া করছে তাও জানি না, তবে ব্যাপারটা আমার হিসেবের বাইরে বলেই যেন কেমন একটা রহস্য আর অ্যাডভেঞ্চারের ছোঁয়া লাগলো। লালমোহনবাবু অবশ্য আজকাল ধরে নিয়েছেন যে ফেলুদার সব কাজের মানে জিজ্ঞেস করে সবসময় সঠিক উত্তর পাওয়া যাবে না, যথাসময়ে আপনা থেকেই সেটা জানা যাবে। আমাদের গাড়ির দিব্যি ট্যাক্সিটাকে চোখে রেখে চলেছে। আমরাও নতুন শহরের রাস্তাঘাট লোকজন দেখতে দেখতে চলেছি। একটা জিনিস বলতে হবে, হিন্দি ছবির এত বেশি আর এত বড় বড় বিজ্ঞাপন আর কোনো শহরেও রাস্তায় দেখিনি। লালমোহনবাবু কিছুক্ষণ ধরে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে সেগুলো দেখে বললেন, সবাইয়ের নাম তো দেখছি, অথচ কাহিনীকারের নামটা কেন চোখে পড়ছে না? এরা কি গপ্প লেখায় না কাউকে দিয়ে? গপ্প লেখক হিসেবে নাম যদি আশা করেন তাহলে বম্বে আপনার জায়গা নয়। এখানে গপ্প লেখা হয় না, গপ্প তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়। যেমন বাজারে আর 5টা জিনিস ম্যানুফ্যাকচার হয়। লাক্স সাবানকে তৈরি করেছে, তার নাম কি কেউ জানে? কোম্পানির নামটা হয়তো জানে। টাকা পাচ্ছেন, ব্যাস, মুখটি বন্ধ করে বসে থাকুন, সম্মানের কথা ভুলে যান। লালমোহনবাবু বেশ চিন্তিত হয়ে পড়লেন। তাহলে মান হলো গে আপনার বেঙ্গলে আর বোম্বেতে হচ্ছে মানি? হক কথা। ফেলুদা যে এলাকাটাকে মহালক্ষ্মী বলে বলল, সেটা ছাড়িয়ে কিছু দূর গিয়ে আমাদের মার্কামারা ট্যাক্সিটা একটা ডান দিকের রাস্তা ধরল। আমাদের ড্রাইভার বলল যে শালিমার হোটেল যেতে হলে আমাদেরকে সোজায় যাওয়া উচিত। আপ ডায়া চালিয়ে। ডান দিকে ঘুরে মিনিট 2 যেতেই দেখলাম ট্যাক্সিটা বাঁ দিকে একটা গেটের ভিতর ঢুকলো। ফেলুদার নির্দেশে আমাদের গাড়ি গেটের বাইরেই থাকলো। আমরা 3 জনেই গাড়ি থেকে নামলাম, আর নামার সঙ্গে সঙ্গেই লালমোহনবাবু হিক করে একটা অদ্ভুত শব্দ করলেন। কারণটা পরিষ্কার, আমরা একটা বিরাট ঢ্যাঙা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। তার 3 তলার হাইটে বড় বড় উঁচু কালো অক্ষরে ইংরেজিতে লেখা শিবাজি কাসল। নামটা দেখে আমার এতটা অবাক লাগলো যে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলাম না। এ যে টেলিপ্যাথির ঠাকুর দাদা, বললেন লালমোহনবাবু। ফেলুদা চুপ। দেখলাম ও শুধু বাড়িটাই দেখছে না, তার আশপাশটাও দেখছে। বাঁ দিকে পরপর অনেকগুলো বাড়ি, তার কোনোটাও 20 তলার কম না। ডান দিকের বাড়িগুলো নিচু আর পুরনো, আর সেগুলোর ফাঁক দিয়ে পিছনে সমুদ্র দেখা যাচ্ছে। ড্রাইভার একটু যেন অবাক হয়ে আমাদের হাবভাব লক্ষ্য করছিল।
ফেলুদা তাকে অপেক্ষা করতে বলে সোজা গেটের ভিতর দিয়ে ঢুকে গেল। আমি আর লালমোহনবাবু বোকার মতো বাইরে দাঁড়িয়ে রইলাম। মিনিট 3 পরেই ফেলুদা বেরিয়ে এলো। চলিয়ে শালিমার হোটেল। আমরা আবার রওনা দিলাম। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, খুব সম্ভবত 17 ফ্লোরে, অর্থাৎ 18 তলায় গেছে আপনার বইয়ের প্যাকেট। আপনি যে ভেলকি দেখালেন মশাই, বললেন লালমোহনবাবু। এই 3 মিনিটের মধ্যে অত বড় বাড়ির কোন তলায় গেছে লোকটা সেটা জেনে ফেলে দিলেন। 18 তলায় গেছে কি না জানবার জন্য 18 তলায় ওঠার দরকার হয় না। একতলা লিফটের মাথায় উপরেই বোর্ডে নম্বর লেখা থাকে। যখন পৌঁছালাম তখন লিফট উঠতে শুরু করে দিয়েছে। শেষ যে নম্বরটি বাতি জ্বলে উঠল সেটা হলো 17। এবার বুঝছেন তো? বুঝলুম তো। এত সহজ ব্যাপারটা আমাদের মাথায় আসে না কেন, সেটাই তো বুঝি না। 5 মিনিটের মধ্যেই শালিমার হোটেলে পৌঁছে গেলাম। ফেলুদা আর আমার জন্য 5 তলায় একটা ডবল রুম, আর লালমোহনবাবুর জন্য ওই একই তলায় আমাদের উল্টো দিকে একটা সিঙ্গল। আমাদের ঘরটা রাস্তার দিকে, জানলা দিয়ে নিচে চাইলেই অবিরাম গাড়ির স্রোত, আর সামনের দিকে চাইলে দুটো ঢেঙা বাড়ির ফাঁক দিয়ে দূরে সমুদ্র। বম্বে যে একটা গমগমে শহর সেটা এই ঘরে বসেই বেশ বোঝা যায়। খিদে পেয়েছিল প্রচণ্ড। হাত মুখ ধুয়ে 3 জনে গেলাম হোটেলের দোতলায় গুলমার্গ রেস্টুরেন্টে। লালমোহনবাবুর ঠোঁটের ডগায় যে প্রশ্নটা আটকে ছিল সেটা খাবারের অর্ডার দিয়েই করে ফেললেন। আপনিও তাহলে অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন ফেলুবাবু? ফেলুদা সরাসরি উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করল। লোকটা আপনার হাত থেকে বইটা নিয়ে কি করলো সেটা লক্ষ্য করেছিলেন? কেন, চলে গেল, বললেন লালমোহনবাবু। ওই তো, কেবল মোটা জিনিসটাই দেখেছেন, সূক্ষ্ম জিনিসটা চোখে পড়েনি। লোকটা খানিক দূর গিয়েই পকেটে এক খুচরো পয়সা বার করছিল। টেলিফোন, আমি বলে উঠলাম। ভেরি গুড তোপসে। আমার বিশ্বাস লোকটা এয়ারপোর্টের পাবলিক টেলিফোন থেকে শহরে ফোন করে। তারপর আমরা যখন আমাদের মালের জন্য অপেক্ষা করছিলাম তখন লোকটাকে আবার দেখতে পাই। কোথায়? আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক বাইরের প্রাইভেট গাড়ি দাঁড়াবার জায়গায়। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলে উঠলাম। লালমোহনবাবু চুপ। লোকটা একটা নীল অ্যাম্বাসেডারে ওঠে। ড্রাইভার ছিল। 5-7 মিনিট চেষ্টা করেও গাড়ি স্টার্ট নেয় না। লোকটা গাড়ি থেকে নেমে এসে ড্রাইভারের উপর তম্বি করে। কথা না শুনলেও ভাবভঙ্গিতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তারপর লোকটা গাড়ির রাস্তা ছেড়ে চলে যায়। ট্যাক্সি নিতে? এক্স্যাক্টলি। তাতে কি বোঝা যায়? লোকটা ব্যস্ত, ব্যস্ত, মানে লোকটা তাড়া ছিল। গুড। দৃষ্টি আর মস্তিষ্ক এই দুটোকে সজাগ রাখলে অনেক কিছুই অনুমান করা যায় লালমোহনবাবু। কাজেই আমি যে ট্যাক্সিটাকে ফলো করেছিলাম তার পেছনে একটা কারণ ছিল। কি মনে হচ্ছে বলুন তো আপনার? লালমোহনবাবু সোজা হয়ে বসে কোণে দুটো টেবিলের উপর রেখে প্রশ্নটা ছুড়লেন। এমন কিছুই মনে হচ্ছে না, বলল ফেলুদা। শুধু একটা খটকা। এমন কিছুই মনে হচ্ছে না, শুধু একটা খটকা। এখনো কিছুই মনে হচ্ছে না, শুধু একটা খটকা। এরপরে আমরা এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলিনি। 5টা নাগাদ বিশ্রাম করে লালমোহনবাবু আমাদের ঘরে এলেন। 3 জনে বসে চা নিয়ে খাচ্ছি। এমন সময় দরজায় ঢোকা। যিনি ঢুকলেন তার বয়স 35-এর বেশি কিছুতেই নয়, কিন্তু মাথা ভর্তি ঢেউ খেলানো চুলে আশ্চর্য রকম পাক ধরে গেছে। এই যে লালুদা, কেমন? এভরিথিং অলরাইট? লালুদা? লালমোহনবাবুকে যে কেউ লালুদা ডাকতে পারে সেটা কেন জানি মাথাতেই আসেনি। বুঝলাম ইনিই হচ্ছেন পুলক ঘোষাল। ফেলুদা আগেই লালমোহনবাবুকে শাসিয়ে রেখেছিল যে ওর আসল পরিচয়টা ফেলুদা
আগেই লালমোহনবাবুকে শাসিয়ে রেখেছিল যে ওর আসল পরিচয়টা যেন চেপে রাখা হয়। তাই পুলকবাবু কাছে ও হয়ে গেল লালমোহনবাবুর বন্ধু। পুলকবাবু আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, দেখুন তো, আপনি লালুদার বন্ধু, এত কাছের মানুষ, আর আপনার হিরোর অভাবে হিমশিম খাচ্ছি। আপনার হিন্দি আসে? হিন্দি তো আসেই না, অভিনয়টা আরোই আসে না। কিন্তু হিরোর অভাব কি রকম? আপনাদের তো শুটিং আরম্ভ হয়ে গেছে যা শুনলাম। অর্জুন মেহরতরাও কাজ করছে নাকি? তা তো করছে, কিন্তু অর্জুন কি আর সে অর্জুন আছে? এখন তার হাজার বাইনাক্কা। এদের আমি হিরো বলি না মশাই, আসলে এরা চোরা ভিলেন। পর্দায় যাই হন না কেন, নাই দিয়ে এদের মাথাটি খেয়ে ফেলেছে এখানকার প্রডিউসার। যাকগে, পরশু আপনাদের ইনভাইট করে যাচ্ছি। এখান থেকে মাইল 70 দূরে শুটিং। ড্রাইভার জায়গা চেনে, সকাল সকাল বেরিয়ে সোজা চলে আসবেন। মিস্টার গোড়ে মানে আমার প্রডিউসার এখানে নেই। ছবি বিক্রির ব্যাপারে দিন 7 জন্য দিল্লি, মাদ্রাজ, কলকাতা ঘুরতে গেছেন। তবে উনি বলে গেছেন আপনাদের আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না হয়। কোথায় শুটিং? বিটুইন খান্ডালা অ্যান্ড নোনাউলি। ট্রেনের সিন, প্যাসেঞ্জার অভাব হলে আপনাদের বসিয়ে দেবো কিন্তু। ভালো কথা। আচ্ছা, আমরা শিবাজি কাসল দেখে এলাম। কথাটা শুনে পুলকবাবুর ভুরু কুঁচকে গেল। সে কি, কখন? এই তো আসার পথে, ধরুন এই 2টো নাগাদ। ও, তাহলে ব্যাপারটা আরো পরে হয়েছে। আরে কি ব্যাপার মশাই? খুন। সে কি সে কি সে কি আমরা 3 জনে প্রায় একসঙ্গে বলে উঠলাম। ক্ষয়ে, হ্রস্যু আর না, এই দুটো পরপর জুড়লে আপনা থেকেই যেন শিওরে উঠতে হয়। আমি খবর পাই এই আধ ঘন্টা আগে, বললেন পুলকবাবু। ও বাড়িতে তো আমার রেগুলার যাতায়াত মশাই। মিস্টার গোড়েও শিবাজি কাসলেই থাকেন, 12 নম্বর ফ্লোরে। সাদে কি আপনার গপ্পে বাড়ির নাম চেঞ্জ করতে হয়েছে? অবশ্যই উনি নিজে খুব মাই ডিয়ার লোক। আপনারা বাড়ির ভিতরে গেছিলেন নাকি? আমি গিয়েছিলাম লিফটের দরজা অবধি। ওরে বাবা, লিফটের ভিতরেই তো খুন। লাশ শনাক্ত হয়নি এখনো। দেখতে গুন্ডা টাইপ। 3টে নাগাদ তেগড়া জোন বলে ওখানেরই এক বাসিন্দা 3 তলা থেকে লিফটের জন্য বেল টেপে লিফট উপর থেকে নিচে নেমে আসে। ভদ্রলোক দরজা খুলে ভিতরে ঢুকতে গিয়েই দেখেন এই কাণ্ড। পেটে ছোড়া মেরেছে মশাই। হরিবল ব্যাপার। ওই সময়টায় লিফটে কাউকে উঠতে ঢুকতে দেখেছি বলে দেখিনি তো। লিফটের আশেপাশে কেউ ছিল না, তবে বিল্ডিং এর বাইরে 2জন ড্রাইভার ছিল। তারা ওই সময় 5-6 জনকে ঢুকতে দেখেছে। তার মধ্যে একজনের গায়ে লাল শার্ট, একজনের কাঁধে ব্যাগ আর খয়েরি রঙের। দাঁড়ান দাঁড়ান, ওই দ্বিতীয় ব্যক্তিটি স্বয়ং আমি। কাজেই আর বেশি বলার দরকার নেই। আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠেছে। সর্বনাশ, ফেলুদা কি খুনের মামলায় জড়িয়ে পড়বে নাকি? এনিওয়ে, নো, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনিও না লালুদা, আপনার গপ্পে শিবাজি কাসলে স্মাগলার থাকে লিখেছেন, তাতে আর ভয়ের কি আছে বলুন? বোম্বের কোনো অ্যাপার্টমেন্টে স্মাগলার থাকে না? মিশাই আর কটাকে ধরেছে। এ তো সবে খোসা চালানো চলছে এখন। শ্বাসে পৌঁছাতে অনেকটা দেরি। সারা শহরটাই তো স্মাগলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। ফেলুদাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তবে সে ভাবটা কেটে গেল আর একজন লোকের আবির্ভাবে। দ্বিতীয় টোকার শব্দ হতে পুলকবাবুই চেয়ার ছেড়ে এই বোধহয় ভিক্টর বলে উঠে গিয়ে দরজা খুললেন। চাবুকের মতো শরীরওয়ালা মাঝারি হাইটের একজন লোক ঘরে ঢুকলো। পরিচয় করিয়ে দিল লালুদা, ইনি হলেন ভিক্টর পেরুমল, হংকং ট্রেন কুংফু এক্সপার্ট। ভদ্রলোক দিব্যি খোলতাই হেসে আমাদের সকলের সঙ্গে হ্যান্ডশেক করলেন। ভাঙা ভাঙা ইংরেজি বলেন। পুলকবাবু বললেন, আর হিন্দি তো বটেই।
যদিও ইনি দক্ষিণ ভারতের লোক, আর ইনি শুধু কুংফু শেখান না, এর স্টান্টেরও জবাব নেই। ঘোড়া থেকে চলন্ত ট্রেনের উপর লাফিয়ে পড়া ব্যাপারটা হিরোর ভাইয়ের মেকআপ নিয়ে ইনিই করবেন। আমার ভদ্রলোককে দেখে কেন জানি বেশ ভালো লেগে গিয়েছিল। হাসিটার মধ্যে সত্যি একটা খোলসা ভাব আছে। তার উপরে স্টান্টম্যান শুনে ভদ্রলোকের উপর একটা ভক্তিবাবু জেগে উঠল। যারা সামান্য করা টাকার জন্য দিনের পর দিন নিজেদের জীবন বিপন্ন করে আর তার জন্য বাহবা নিয়ে যায় প্রক্সি দেওয়া হিরোগুলো, তাদের সাব্বাস বলতেই হয়। ভিক্টর পেরুমল বললেন, তিনি শুধু কুংফুই জানেন না, আই নো মক্কা ইয়ারি অলসো। মক্কাইয়ারি? সে আবার কি? ফেলুদার যে এত জ্ঞান, ও বলল জানে না। আর লালমোহনবাবু কথা তো ছেড়েই দিলাম, কারণ উনি নিজের লেখা ছাড়া বিশেষ কিছু পড়েন তরেন না। পেরুমল বলল, মক্কা ইয়ারি হচ্ছে নাকি একরকম ফাইটিং, যেটা করার জন্য পা শূন্য তুলে হাঁটতে হয়। এটা নাকি হংকংয়ে চালু হয়েছে মাত্র 6 মাস আগে, যদিও জন্মস্থান জাপান। এটা রয়েছে নাকি ছবিতে? লালমোহনবাবু যেন কিঞ্চিত ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন। পুলক ঘোষাল হেসে মাথা নাড়লেন। এক কুংফুর ঠেলার আগে সামলায় 11 জন লোককে সকাল বিকাল ট্রেনিং দিতে হচ্ছে সেই নভেম্বরের গোড়া থেকে। আপনি তো লিখে খালাস, ঝক্কি তো পোয়াত হচ্ছে আমাদের। অবশ্যই আপনারা যে শুটিংটা দেখবেন তাতে কুংফু নেই, এতে দেখবেন স্টান্টম্যানের খেলা। ক্লাস ছবি হবে আপনার গপ্প থেকে, লালুদা কুছ পরোয়া নেই। পুলক ঘোষাল আর ভিক্টর চলে যাবার পর ফেলুদা সোফা ছেড়ে উঠে গিয়ে জানালাটা খুলে দিল, আর সঙ্গে সঙ্গে রাস্তার ট্রাফিকের শব্দে ঘর ভরে গেল। অবশ্য 5 তলা হওয়াতে তার জন্য কথা বলতে অসুবিধা হচ্ছিল না। আসলে আমাদের কারুরই এয়ার কন্ডিশনিংয়ের অভ্যেস নেই, ভালো লাগে না। বাইরের শব্দ আসুক, তার সঙ্গে খাঁটি বাতাসও তো ঢুকছে। জানালা থেকে ফিরে এসে সোফায় বসে ফেলুদা একটু যেন গম্ভীরভাবেই বলল, লালমোহনবাবু, অ্যাডভেঞ্চারের গন্ধটা যে উগ্র হয়ে উঠেছে সেটা বেশ অস্বস্তিকর। আপনি ওই প্যাকেটটা চালানের ভর না নিলেই পারতেন। আমি যদি তখন থাকতাম তাহলে আপনাকে বারণ করতাম। কি করি বলুন? লালমোহনবাবু কাঁচুমাচু হয়ে বললেন। ভদ্রলোক বললেন, আমি এরপর যে গল্পটা লিখব সেটা যেন ওর জন্য রিজার্ভ করে রাখি। তারপরে আর কি করে না বলি বলুন? ব্যাপারটা কি জানেন? এয়ারপোর্টে যখন সিকিউরিটি চেক হয় তখন নিয়ম হচ্ছে প্যাসেঞ্জারের কাছে মোড়ক জাতীয় কিছু থাকলে সেটা খুলে দেখা। আপনাকে নিরীহ মনে করে আপনার বেলা সেটা চেক করেনি। খুলতে কি বেরোলো কে জানে। ওই প্যাকেটের সঙ্গে যে ওই খুনের সম্বন্ধ নেই তা কে বলতে পারে? লালমোহনবাবু গলা খাঁকড়ে মিনমিন করে বললেন, কিন্তু একটা বইয়ের প্যাকেটে। আর বই মানে যে বই তা তো নাও হতে পারে। আংটির মধ্যে বিষ রাখার ব্যবস্থা থাকতো রাজা বাদশাদের আমলে, সেটা জানেন? সে আংটিকে শুধু আংটি বললে কি ঠিক হবে? আংটিও বটে, আবার বিষাধারও বটে। যাক, আপনার কর্তব্য যখন নির্বিঘ্নে সারা হয়ে গেছে তখন আপনার নিজের কাজে কোনো বিপদ নেই বলে মনে হচ্ছে। বলছেন? লালমোহনবাবুর মুখে এতক্ষণে হাসি ফুটেছে। বলেছি বই কি, ফেলুদা বলল। আর আপনাদের বিপদ মানে তো আমাদেরও বিপদ। এক সূত্রে বাঁধা আছি মোরা 3 জনাই। সুতোয় টান পড়লে 3 জনেই কাত। লালমোহনবাবু এক ঝটকায় খাট থেকে উঠে বাঁ পাটাকে কুংফুর মতো করে শূন্যে একটা লাথি মেরে বললেন, 3 cheers for the 3 musketeers. হিপ হিপ। ফেলুদা আর আমি লালমোহনবাবুর সঙ্গে গলা মেলালাম, হুররে! সন্ধ্যা 6টা নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। পায়ে হেঁটে ঘুরে না দেখলে নতুন শহর দেখা হয় না, এটা আমরা 3 জনেই বিশ্বাস করি।
যোধপুর, কাশী, দিল্লি, গ্যাংটক সব জায়গাতেই আমরা এই জিনিসটা করেছি, বোম্বেতেই বা করবো না কেন? হোটেল থেকে বেরিয়ে ডান দিকে কিছু দূর গেলেই, যাকে কেম্পস কর্নার বলে, সেখানে একটা দুর্দান্ত ফ্লাইওভার পড়ে। প্রকাণ্ড প্রকাণ্ড তাগড়ায় থামের উপর দিয়ে ব্রিজের মতো রাস্তা, তার উপরেও ট্রাফিক, নিচেও ট্রাফিক। আমরা ব্রিজের তলা দিয়ে রাস্তা পেরিয়ে গিবস রোড দিয়ে দক্ষিণ দিকে চলেছি। ফেলুদা ডান দিকে দেখিয়ে দিল পাহাড়ের গা দিয়ে হ্যাঙ্গিং গার্ডেন্স যাওয়ার রাস্তা। এই পাহাড়ের নামেই মালাবার হিলস। মাইলখানেক এগিয়ে যেতে সামনে সমুদ্র পড়ল। আপিস ফেরত গাড়ির স্রোত এড়িয়ে রাস্তা পেরিয়ে এক কোমর উঁচু পাথরের পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালাম। পাঁচিলের পিছন দিকে সমুদ্রের জল এসে আছড়ে আছড়ে পড়ছে। রাস্তাটা বাঁ দিক দিয়ে সোজা পূবে চলে গিয়ে গোল হয়ে ঘুরে শেষ হয়েছে সেই একেবারে দক্ষিণে, যেখানে আকাশ ছোঁয়া বাড়িগুলো ঝাপসা হয়ে আছে বিকেলের পড়ন্ত রোদে। ওই ধনুকের মতো রাস্তাটা নাকি ম্যারিন ড্রাইভ। লালমোহনবাবু বললেন, স্মাগলারই বলুন আর যাই বলুন, পাহাড় আর সমুদ্র মিলিয়ে বোম্বে একেবারে চ্যাম্পিয়ন শহর মশাই। পাঁচিলের ধার দিয়ে আমরা মেরিন ড্রাইভের দিকে এগোতে লাগলাম। বাঁ দিক দিয়ে পিঁপড়ের শাড়ির মতো গাড়ি চলেছে। কিছুক্ষণ হাঁটার পর লালমোহনবাবু আরেক মন্তব্য করলেন, এখানে বোধহয় সিএমডিএ নেই, আছে কি? রাস্তায় খানাখন্দ নেই বলে বলছেন তো। এয়ারপোর্ট থেকে আসার সময় লক্ষ্য করছিলাম যে গাড়িতে চলেছি অথচ লাফাচ্ছি না, অবিশ্বাস্য। কিছুক্ষণ থেকে সমুদ্রের ধারে একটা জায়গায় ভিড় লক্ষ্য করলাম, যেমন রবিবার আমাদের শহীদ মিনারের নিচে হয়, অনেকটা সেই রকম। আরো কাছে যেতে ফেলুদা বলল জায়গাটার নাম চৌপাট্টি। এখানে রোজই নাকি রথের মেলার মতো ভিড় হয়। সার বাঁধা দোকান, দেখেই মনে হয় ফুচকা বা ভেলপুরি বা আইসক্রিম বা ওই জাতীয় কিছু বিক্রি হচ্ছে। ক্রমে কাছে এসে বুঝলাম আন্দাজে ভুল করিনি, মেলার মতো মেলা বটে। অর্ধেক বম্বে শহর ভেঙে পড়েছে এখানে। লালমোহনবাবু শিগগিরই রিচ ম্যান হচ্ছেন, তাই ওর ঘাড় ভাঙতে দোষ নেই। তিনজনে হাতে ভেলপুরির ঠোঙা নিয়ে ভিড় আর হই হুল্লোড় ছেড়ে এগিয়ে দিয়ে সমুদ্রের ধারে বালির উপর বসলাম। ঘড়িতে 6:45, কিন্তু এখনো আকাশে গোলাপি রং। আমাদের মতো অনেকেই বালির উপর বসে আছে, আরাম করছে। লালমোহনবাবু খাওয়া শেষ করে হাত নেড়ে একটা সংস্কৃত শ্লোক আওড়াতে গিয়ে থেমে গেলেন। বাঁ দিকে বসে থাকা লোকজনের মধ্যে কারুর হাত থেকে একটা খবরের কাগজ উড়ে এসে ভদ্রলোকের মুখের ওপর লেপটে গিয়ে কথা বন্ধ করে দিয়েছে। কাগজটা হাতে নিয়ে নামটা দেখে লালমোহনবাবু সবে ইভিনিং নিউজ কথাটা বলেছেন, এমন সময় ফেলুদা তার হাত থেকে সেটা ছিনিয়ে নিল। নামটা পড়লেন আর তার নিচে হেডলাইনটা চোখে পড়ল না? আমরা তিনজনে একসঙ্গে কাগজটার উপর ঝুঁকে পড়লাম। হেডলাইন হচ্ছে মার্ডার ইন অ্যাপার্টমেন্ট লিফট, আর তাই তার নিচেই যে খুন হয়েছে তার ছবি। যাক, এ তাহলে আমাদের লাল শার্ট নয়। খবরে বলেছে খুনটা হয়েছে 2টো থেকে 2:30টার মধ্যে। খুনি এখনো ধরা পড়েনি, তবে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। যে খুন হয়েছে তার নাম মঙ্গলরাম শেঠি। চোরা কারবারিদের সঙ্গে যুক্ত ছিল। বেশ কিছুদিন থেকেই পুলিশ খুঁজছে। লিফটে বেশ ধস্তাধস্তি হয়েছিল, তারও নাকি প্রমাণ পাওয়া গেছে। ক্লুয়ের মধ্যে নাকি এক টুকরো কাগজ পাওয়া গেছে মৃতদেহের পাশে। কাগজের একজনের নাম ছিল, নামটা হচ্ছে ও একটা অদ্ভুত গোহানি টাইপের শব্দ লালমোহন বাবুর গলা দিয়ে বেরোলো। ভদ্রলোক অজ্ঞান হয়ে যেতে পারেন বলে মনে করে আমি তাড়াতাড়ি ওকে চাপটে ধরলাম। অবশ্যই এরকম করার যথেষ্ট কারণ ছিল। ইভিনিং নিউজ লিখেছে, চিরকুটে লেখা ছিল মিস্টার গাঙ্গুলি, ডার্ক, শর্ট, বোল্ড, মুস্টাস। খবরটা পড়া শেষ হওয়া মাত্র লালমোহন বাবু ফেলুদার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিলেন। ফেলুদা বলল, এমন পরিষ্কার সমুদ্র তত্ত্বটিকে আবর্জনায় ভরিয়ে দিলেন। ভদ্রলোক এখনো ভালো করে কথা বলতে পারছেন না দেখে ফেলুদা এবার ধমকের সুরে বলল, আপনার কি ধারণা গোটা শহরের লোক
আপনাকে দেখেই বুঝে ফেলবে যে আপনি হচ্ছেন এই ব্যক্তি। লালমোহন বাবু এতেও সান্ত্বনা পেলেন না, কোন রকমে ঢোক গিলে বললেন, কিন্তু কিন্তু এর মানেটা বুঝছেন তো? কে খুন করেছে বুঝছেন তো? ফেলুদা বেশ কয়েক সেকেন্ড চুপ করে একদৃষ্টে লালমোহন বাবুর দিকে চেয়ে থেকে মাথা নেড়ে বলল, লালুদা, 4 বছর আমার সংসর্গ লাভ করেও মাথা ঠান্ডা করে ভাবতে শিখলেন না। কেন কেন? লাল শার্ট? লাল শার্ট কি? কাগজটা লাল শার্টে হাত থেকেই লিপটে পড়েছে সেটা ধরে নিলেও তাতে কি প্রমাণ হচ্ছে? তার মানে যে সে খুন করেছে তার কি প্রমাণ? আপনার কাছ থেকে প্যাকেট পাওয়ার পর তার সঙ্গে আপনার সম্পর্ক শেষ, এটা তো ঠিক। তাহলে কাগজটারও তার আর কোনো প্রয়োজন থাকে না। লিফটে ওঠার সময় সেটা পকেটে রয়ে গেছে দেখে সে সেটা লিফটেই ফেলে দিল। এমন ভাবতে খুব কষ্ট হচ্ছে কি? লালমোহন বাবু তবুও ঠান্ডা হলেন না। আপনি যাই বলুন, লাশের পাশে যখন আমার নাম আর ডেসক্রিপশন লেখা কাগজ পেয়েছে তখন আমার চরম ভোগান্তি আছে। এ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, রাস্তা একটাই, তাকে তো আর চুল গজাবে না, হাইটও বাড়বে না, আর কমপ্লিকেশনও চেঞ্জ হবে না। আছে এক গোপ। আপনি যাই বলুন, এই গোপ আমি কালই হাওয়া করে দেব। আর হোটেলের লোকেরা কি ভাববে? তারা কি আর ইভিনিং নিউজ পড়েনি ভেবেছেন? খুনের খবর 90% লোকেই পড়বে। মানুষের স্বভাবই ওই। আমার ধারণা আপনি গোপ ছাড়লে দৃষ্টিটা এবং সেই সঙ্গে সঙ্গে সন্দেহটা আরো বেশি করে আপনার উপর পড়বে। আকাশের লালটা যখন বেগুনি হয়ে শেষে পাংশুটের দিকে যেতে শুরু করেছে, পশ্চিমের চেরা মেঘের ফাঁকে শুকতারাটা পূবের ম্যারিন ড্রাইভের হাজার আলোর মালার সঙ্গে একা পাল্লা দিতে গিয়ে ধুকপুক করছে, তখন আমরা উঠে পড়ে গা থেকে বালি ছেড়ে আবার মানুষ আর দোকানের ভিড় পেরিয়ে বড় রাস্তা দিয়ে একটা ট্যাক্সি ধরে হোটেল মুখে হলাম। রিসেপশন কাউন্টারে চাবি চাইবার সময় দেখলাম লালমোহনবাবু হাতটা যেদিকে বাড়লেন মুখটা তার উল্টো দিকে ঘুরিয়ে রাখলেন, কিন্তু তাতেও রেহাই নেই। উল্টো দিকে লবিতে বসা 7 জন দেশি বিদেশি লোকের 3 জনের হাতে ইভিনিং স্ট্যান্ডার্ডের সামনের পাতাতেও খুনের খবর আর মৃতদেহের ছবি। খবরের মধ্যে টোকো, বেটে, গুফো, রং, ময়লা মিস্টার গাঙ্গুলির উল্লেখ নেই, এ হতেই পারে না। লালমোহন বাবু শেষ পর্যন্ত আর গোপটা কামাননি। রাতে ঘুম হয়েছিল কিনা জিজ্ঞাসা করাতে বললেন, যতবারই চোখ ভুলে এসেছে ততবারই মনে হয়েছে ওর ঘরটা লিফটের মতো ওঠানামা করছে, আর তার ফলে তন্দ্রা ছুটে গেছে। পল্লববাবু কাল রাত্রেই ফোন করে বলেছিলেন আজ সকাল 10টায় এসে আমাদের স্টুডিওতে নিয়ে যাবেন। আমরা 8টায় ব্রেকফাস্ট করে সেরে রাস্তায় বেরিয়ে পড়ার রোডে দিয়ে খানিক দূর হেঁটে একটা পানের দোকান থেকে দিব্যি মিঠে পান কিনে 8:45 হোটেল ঢুকতেই কেমন যেন একটা চাপা উত্তেজনা ভাব লক্ষ্য করলাম। কারণ আর কিছুই না, পুলিশ এসেছে। একজন ইন্সপেক্টর কোচের লোক কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন। হোটেলে কর্মচারী একটা ইঙ্গিত করতে তিনি ঘুরে লালমোহন বাবুর দিকে চাইলেন। ইন্সপেক্টরের চাহনিতেও যদিও কোনো হুমকির ভাব ছিল না। পাশে একটা খট শব্দ শুনে বুঝলাম লালমোহন বাবুর দুটো হাঁটুতে ঠোকাঠুকি লেগে গেছে। ইন্সপেক্টর হাসি মুখে লালমোহনের দিকে এগিয়ে এলেন। ফেলুদা শান্ত হয়ে লালমোহনের পিঠে একটা মৃদু চাপ দিয়ে বুঝিয়ে দিল, নার্ভাস হবেন না, ঘাবড়াবার কিছু নেই। ইন্সপেক্টর ফটবর্ধন, সিআইডি থেকে আসছি। আপনি মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ, ইয়েস। এই রে, লালমোহন বাবু ইংরাজি বাংলা গুলিয়ে ফেলেছেন। পটবর্ধন ফেলু তার দিকে চাইলেন। আপনারা? ফেলুদা পকেট থেকে ওর প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা কার্ডটা বার করে দিল। পটবর্ধন সেটা পড়ে ফেলুদার দিকে একটা জিজ্ঞাসু দৃষ্টি দিল। মিটার, আপনি কি এলোরার সেই মূর্তি চুরি? ফেলুদা তার একপাশে হাসিটা হেসে মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ, গ্ল্যাড টু মিট ইউ স্যার। হাত বাড়িয়ে দিলেন পটবর্ধন। ইউ ডিড আ ভেরি গুড জব দেয়ার। ফেলুদার বন্ধু বলে লালমোহন বাবুর খাতির বেড়ে গেল ঠিকই, কিন্তু জেরার হাত থেকে তিনি রেহাই পেলেন না। কথা হলো হোটেলের ম্যানেজারের ঘরে বসে। পটবর্ধন যা বললেন
তাতে জানলাম যে মৃতদেহের গায়ে নাকি অনেক আঙুলের ছাপ পাওয়া গেছে। তবে খুনি এখনো ধরা পড়েনি। কিন্তু একজন লাল শার্ট পরা লোক যে এয়ারপোর্ট থেকে শিবাজি কাসেলে এসেছিল সেটা পুলিশ বার করেছে ট্যাক্সিওয়ালাটার সন্ধান বের করে। পুলিশের ধারণা এই যে লাল শার্টই খুনি, এবং তার পকেট থেকে চিরকুটটা বেরিয়েছে। লালমোহনবাবুর কথা শুনে অবশ্যই পটবর্ধনের ধারণা আরো বদ্ধমূল হলো। বললেন, এটা বুঝতেই পারছিলাম না যে লোকটা গাঙ্গুলি নামে কাউকে মিট করতে গিয়েছিল এয়ারপোর্টে। আমরা গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে যত প্লেন সেন্টা ক্রুজে নেমেছে তার প্রত্যেকটা প্যাসেঞ্জার লিস্ট দেখে ক্যালকাটা ফ্লাইটে গাঙ্গুলি নামটা পাই। তারপর এখানে প্রত্যেক হোটেলে খোঁজ করি, দেখলাম শালিমার হোটেলে দুপুরে এসেছেন মিস্টার এল গাঙ্গুলি। পটবর্ধনের আসল যেটা জানার ছিল সেটা হচ্ছে এই ব্যাপারে লালমোহনবাবুর ভূমিকাটা কি, অর্থাৎ ওই কাগজে তার নাম আর চেহারার বর্ণনা থাকবে কেন। লালমোহনবাবু মিস্টার সান্যালের ব্যাপারটা বলাতে পটবর্ধন বললেন, হু ইজ দিস সানিয়াল? হাউ ওয়েল ডু ইউ নো হিম? লালমোহনবাবু যা বলবার বললেন। সান্যালের ঠিকানা জিজ্ঞেস করাতে বাধ্য হয়েই বললেন উনি জানেন না। সবশেষে ইন্সপেক্টর পটবর্ধন ঠিক ফেলুদার মতো করেই সাবধান করে দিলেন লালমোহনবাবুকে। বললেন, ঠিক এইভাবেই নিরীহ নির্দোষ লোকের হাত দিয়ে আজকাল চোরাই মাল পাচার হচ্ছে। কাঠমান্ডু থেকে কিছু নামী মণিমুক্ত এদেশে এসেছে বলে আমরা খবর পেয়েছি। শুনেছি তার মধ্যে নাকি নানা সাহেবের বিখ্যাত 9 লাখ হাড়ও আছে। সিপাই বিদ্রোহের সময় একজন নানা সাহেব ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল বলে ইতিহাসে পড়েছি। পটবর্ধন সেই নানা সাহেবের কথা বলছেন কি জানি না। আমার বিশ্বাস এই প্যাকেটটাতেও কোনো চোরাই মাল ছিল, বললেন পটবর্ধন। যে গ্যাং এটা কলকাতা থেকে পাঠিয়েছে তার বিরুদ্ধে গ্যাংয়ের কেউ খবর পেয়ে শিবাজি কাসালের আশেপাশে ঘুরঘুর করছিল। সেই লোকই লাল শার্টকে আক্রমণ করে, ফলে লাল শার্টের হাতে তার মৃত্যু হয়। লালমোহনবাবু ধরে নিয়েছিলেন যে তার নাম লেখা কাগজ পুলিশের হাতে পড়াতে ওর ফাঁসি না হয় যাবজ্জীবন দ্বীপান্তরই হবে। কেবল কয়েকটা উপদেশ বাক্য শুনে ছাড়া পেয়ে যাওয়াতে ভদ্রলোকের চেহারায় নতুন জেল্লা এসে গেল। পুলকবাবু 10টা বলে এলেন প্রায় 11টায়। পুলিশের ব্যাপারটা শুনে বললেন, আর বলবেন না, কাল কাগজ দেখেই বুকটা ছ্যাঁচ করে উঠেছে। লালুদার সঙ্গে নাম, ডেসক্রিপশন সব মিলে যাচ্ছে, অথচ পুরো ব্যাপারটাই আমার কাছে রহস্য। সান্যালের ঘটনাটা শুনে বললেন, কোন সান্যাল বলুন তো? ওই সান্যাল, মাঝারি হাইট, চোখ দুটো একটু বসা, থুতনিতে খাঁজ কাটা। থুতনি তো দেখিনি ভাই, দাঁড়িয়ে আছে, বোধ হয় আগে রাখতেন না। আমি 2 বছর আগের কথা বলছি। একই লোক কিনা জানি না, বোম্বেতে ছিল কিছুদিন, ছবিও প্রডিউস করেছিল খান দুয়ে, মার খেয়েছিল যদ্দূর মনে পড়ে। লোক কিরকম সেই খবর জানি না লালুদা, তবে বদনাম শুনিন কখনো। তাহলে বোধ হয় কাগজের প্যাকেটে কোনো গোলমাল নেই। দেখুন লালুদা, আজকাল নেহাত স্মাগলিং টাগলিং হচ্ছে বলে, নইলে আমরাও তো এককালে অনেক অচেনা লোকের হাত থেকে জিনিস নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছে দিয়েছি। ওই কোনোদিনও তো কোনো গোলমাল হয়নি। যে গাড়িটা কাল ব্যবহার করেছিলাম সেটাতেই আমরা 4 জনে মহালক্ষ্মীর ফেমাস স্টুডিওতে গিয়ে হাজির হলাম। গাড়ি থেকে নামবার সময় পুলকবাবু বললেন, আগামীকালের শুটিংয়ে ট্রেনের ব্যাপারটাই রেল কোম্পানির লোকেদের সঙ্গে ঠোকাঠুকি হচ্ছিল। খবরটা পেয়েই প্রডিউসার রাত্রিরে প্লেন ধরে কলকাতা থেকে চলে এসেছেন। চলুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। কালকের শুটিংটা হবে তো? লালমোহনবাবুর গলায় আশঙ্কার সুর। শুটিং এর ফাদার হবে লালুদা, ঘাবড়াইয়ে মত। আমরা একটা টিনের ছাদওয়ালা কারখানা ঘরের মতো বিরাট ঘরে গিয়ে ঢুকলাম। এখানেই শুটিং হয়, আর আজ এখানেই চলছে কুংফু ট্রেনিং। একটা প্রকাণ্ড গদির ওপর ভিক্টর পেরুমলের নির্দেশে একদল লোক লাফাচ্ছে, পা ছুটছে, আছাড় খাচ্ছে। গদি থেকে হাত 10 দূরে একটা বেতের চেয়ারে বসে আছেন একজন বছর 45-এর ভদ্রলোক। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের ছবির প্রযোজক মিস্টার গোড়ে, মিস্টার গাঙ্গুলি, স্টোরি রাইটার মিস্টার মিত্র। আর তোমার নামটা কি ভাই? তপেশ রঞ্জন মিত্র। মিস্টার গোড়ের গাল দুটো আপেলের মতো,
মাথার ঠিক মাঝখানে একটা চকচকে টাক, আর চোখ দুটো সামান্য কটা। ঘড়িটা নিশ্চয়ই ইদানিং হয়েছে, কারণ শখ করে এত টাইট জামা কেউ পরে না। পুলকবাবু আলাপ করিয়ে দিয়ে হওয়া, কারণ কালকে শুটিংয়ে নাকি অনেক তোড়জোড় হচ্ছে। বলে গেলেন, 1:30টায় ফিরছি লালুদা, আমার সঙ্গে লাঞ্চ খাচ্ছেন আপনারা। গোরে আমাদের খুব খাতির তাতির করে চেয়ার আনিয়ে বসতে দিলেন। নিজে লালমোহন বাবুর পাশে বসে বললেন, আপনি এলেন বলে আমি খুব খুশি হলাম। সে কি, আপনি তো দিব্যি বাংলা বলেন স্যার। লালমোহন বাবু বোধ হয় তার 10,000 পাওনাটা কথাটা ভেবেই একটু বেশি খুলে তারিফ করলেন। আমার ফাদারের বিজনেস ছিল ক্যানিং স্ট্রিটে। 3 years I was a student in the ডন বস্কো। দেন ফাদারের ডেথ হলো। আমি আঙ্কেলের কাছে চলে এলাম বোম্বাই। সে তখন থেকেই আই এম হিয়ার। লেকিন ফিল্ম লাইনে দিস ইজ মাই ফার্স্ট ভেঞ্চার। পড়ে বাংলা জানেন দেখেই বোধহয় লালমোহন বাবু বেশ উৎসাহের সঙ্গে সান্নাল থেকে শুরু করে আজকের পুলিশের জেরা অবধি সব ঘটনা ভদ্রলোককে বলে ফেললেন। তাতে মিস্টার ঘুরে চুকচুক শব্দ করে সহানুভূতি জানিয়ে বললেন, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না মিস্টার গাঙ্গুলি। আপনি ইমিনেন্ট রাইটার, আপনার হাতে চোরাই মাল পাচার হবে ভাবতে শরমও লাগে। এবার ফেলুদাও চোখ দিল কথায়। আপনি তো শিবাজি কাসেলে থাকেন শুনলাম। হ্যাঁ, 2 মাস হলো আছি। হরিবল মার্ডার। ইভিনিং ফ্লাইটে এসেছি আমি, বাড়ি ফিরেছি রাত 11টা। At that time also there was a big crowd in the street. High rise building এ খুন খারাপি হনসে বহুত হুজ্জত। 17th ফ্লোরে কে থাকে জানেন? 17th ভদ্রলোক মনে করতে পারলেন না। আমার चीना आदमी एक है 8th में NC मेहता और 2 में डॉक्टर फाजी फदर। My flat is on the 12th floor. ফেলুদা আর কোনো প্রশ্ন করলেন না। মিস্টার গোরেও দেখলাম উঠি উঠি ভাব। বললেন, বহুত বহুত ঝামেলার প্রোডাকশন, সবসময় কিছু না কিছু কাজ লেগেই থাকে। তাছাড়া কালকের শুটিংটা সত্যি এলাহি ব্যাপার। মাথেরান স্টেশন থেকে ভাড়া করা ট্রেন খান্ডালা আর লোনাউলির মাঝামাঝি লেভেল ক্রসিং এ আসবে। মিস্টার গোরে মাঠেরানেই থাকবেন, কারণ রেল কোম্পানিকে পয়সা করে দেওয়ার ব্যাপার আছে। একটা পুরনো আমলের ফার্স্ট ক্লাস কামরা থাকবে ট্রেনে। মিস্টার গোরে সেই কামরায় চেপেই শুটিং এর জায়গায় আসবেন। আমি খুব খুশি হব যদি আপনারা আমার সঙ্গে এসে লাঞ্চ করেন। আপনারা ভেজিটেরিয়ান কি? নো 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 বললেন। What will you have? Chicken or mutton? চিকেন হ্যাড ইয়েস্টারডে, মাটনই হোক টুমোরো। কি বলেন ফেলুবাবু? তথাস্তু বললেন ফেলুদা। ফেলুদা মিস্টার গোরের সব কথাই শুনছিল, কিন্তু তারই ফাঁকে ফাঁকে ওর চোখটা যে বারবার কুংফুর দিকে চলে যাচ্ছিল সেটা আমি লক্ষ্য করছিলাম। ভিক্টর পেরুমলের ধৈর্য আর অধ্যাবসায় দেখে সত্যি অবাক হতে হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটাকে নিখুঁত না করে সে ছাড়বে না। যারা শিখছে তাদের মধ্যে 2-1 দেখলাম রীতিমতো তৈরি হয়ে গেছে। পেরুমলকেও দেখছিলাম কাজের ফাঁকে ফাঁকে ফেলুদার দিকে দেখছে। ফেলুদার চাহনিতে তারিফের ভাবটা বোধহয় তাকে উৎসাহিত করছিল। গোরে চলে যাওয়ার পর পেরুমল ফেলুদাকে ইশারা করে কাছে আসতে বলল। ফেলুদা হাতে সিগারেটটা ফেলে দিয়ে উঠে এগিয়ে গেল। आइए मिस्टर मित्रा, ट्राई कीजिए, इट्स नॉट सो डिफिकल्ट। বাকি যারা ট্রেনিং নিচ্ছিল তারা গদি ছেড়ে সরে গেল। পেরুমল একটা ছোট্ট লাফের সঙ্গে অধৈর্যের ডান পাটা মাথা অবধি তুলে সোজা সামনের দিকে ছিটকে দিল। পায়ের সামনে কেউ থাকলে নির্ঘাত ধরাশায়ী হতো। ফেলুদা গদির উপর উঠে উঠে 5-6 বার ছোট্ট ছোট্ট লাফ দিয়ে শরীরটাকে তৈরি করে নিল। পেরুমল ফেলুদার দিকে থেকে হাত 4 দূরে দাঁড়িয়ে বলল, আমার দিকে ছোড়ো পা। পেরুমলের জানার কথা নয় যে এন্টার দ্য ড্রাগন দেখার পর থেকে মাস কয়েক ধরে প্রায় সকালে ফেলুদা আমাদের বৈঠকখানায় কুংফুর ঢঙে হাত পা ছোড়াছুড়ি অভ্যাস করছে। ফুর্তি ছাড়া এর পিছনে আর কোনো উদ্দেশ্য ছিল না ঠিকই, কিন্তু পা ছোড়ার কায়দাটা রপ্ত হয়ে গেছিল। 1 2
3 বলার সঙ্গে সঙ্গে ফেলুদার ডান পাটা হরাইজন্টাল ভাবে বিদ্যুকের সামনের দিকে ছিটকে গেল, আর সঙ্গে সঙ্গে পেরুমলের শরীরটা পেছন দিকে ছিটকে গিয়ে আছাড় খেলো গদির উপর। যদিও আমি জানি যে ফেলুদার পা তার গায়ে লাগেনি। তারপর এইভাবে 5 মিনিট ধরে চলল মিস্টার পেরুমল আর প্রদোষ মিত্রের কুংফুর ডেমনস্ট্রেশন। আমার দৃষ্টি চলে যাচ্ছিল পেরুমলের সাগরেদদের দিকে। 1.5 মাস ধরে লাভঝাপ করে যাদের জিভ বেরিয়ে এসেছে, এটা দেখে ভালো লাগলো যে হিংসার চেয়ে প্রশংসা ভাবটাই তাদের মুখে বেশি প্রকাশ পাচ্ছে। 5 মিনিটের শেষে যখন দুজনে হ্যান্ডশেক করে পরস্পরের পিঠ চাপড়াচ্ছেন, তখন সকলে হাততালি দিয়ে উঠল। দুটো নাগাদ পুলকবাবু আর সংলাপ লেখক ত্রিভুবন গুপ্তের সঙ্গে আমরা ওয়ার্লির কপার চিমনি রেস্টুরেন্টে লাঞ্চ খেতে ঢুকলাম। দেখে মনে হয় তিল ধরার জায়গা নেই, কিন্তু পুলকবাবু আমাদের জন্য একটা টেবিল আগে থেকে রিজার্ভ করে রেখেছেন। লালমোহনবাবু বললেন, আমাদের ছবির নামটা কি হচ্ছে ভাই পুলক? নামের কথাটা অবশ্যই আমারও অনেকবার মনে হয়েছে, কিন্তু জিজ্ঞেস করার সুযোগটা আসেনি। বোম্বাইয়ের বোম্বেটে নাম যে থাকবে না সেটা আমিও আন্দাজ করেছিলাম। আর বলবেন না লালুদা, বললেন পুলকবাবু। নাম নিয়ে কি কম উজ্জুত গেছে? যা ভাবি তাই দেখি হয় হয়ে গেছে, না হয় অন্য কোনো পার্টি রেজিস্ট্রি করে বসে আছে। গুপ্তেজিকে জিজ্ঞাসা করুন কত বিরুদ্ধ রজনী গিয়েছে ওর নাম ভেবে বের করতে। শেষটাই এই 3 দিন আগে যা হয়ে আর কি, হাই ভোল্টেজ স্পার্ক। হাই ভোল্টেজ স্পার্ক? ছবির নাম হাই ভোল্টেজ স্পার্ক? লো ভোল্টেজ গলার স্বরে জিজ্ঞেস করলেন জটায়ু। পুলকবাবু হো হো করে হেসে চারিদিকে টেবিলের লোকদের মাথা আমাদের দিকে ঘুরিয়ে দিয়ে বললেন, মাথা খারাপ লালুদা, ও নামে ছবি চলে? আমি ইন্সপিরেশনের কথা বলছি, জেট বাহাদুর। জেট বাহাদুর রাস্তায় হোর্ডিং পড়ে যাবে আপনারা থাকতে থাকতে। ভেবে দেখুন, আপনার গপ্পের এর চেয়ে ভালো নাম আর খুঁজে পাবেন না। অ্যাকশন, স্পিড, থ্রিল, জেট কথাটার মধ্যে আপনি সব প্লাস বাহাদুর। নাম আর কাস্টিং এর জোরেই অল সার্কিটস। লালমোহন বাবুর ভোল্টেজটা যেন বাড়তে গিয়ে কমে গেল। বোধহয় ভাবছেন শুধুই নাম আর কাস্টিং, গল্পে কি তাহলে কোনো দাম নেই? আমার কোনো ছবি আপনারা দেখেছেন লালুদা? বললেন পুলকবাবু। তীরন্দাজটা হচ্ছে লোটাসে, আজ ইভিনিং শোয়ে দেখে আসুন। আমি ম্যানেজারকে বলে দেব 3খানা সার্কেলের টিকিট রেখে দেব। ভালো ছবি, জুবিলি করেছিল। আমরা পুলকবাবুর কোনো ছবি দেখিনি। লালমোহন বাবুর স্বাভাবিক কারণে কৌতূহল ছিল, তাই যাব বলেই বলে দিলাম। বোম্বেতে চেনাশোনা না থাকলে সন্ধে কাটাতে ভারী মুশকিল। গাড়িটা আমাদের কাছেই থাকবে, তাকে বললেই লোটাসে নিয়ে যাবে। খাবার মাঝখানে রেস্টুরেন্টের একজন লোক পুলকবাবু এসে কি যেন বলল। পুলকবাবু যেখানে যাতায়াত আসে সেটা ঢোকার সময় ওয়েটারদের মুখে হাসি দেখেই বুঝেছি হেড ডিরেক্টরের এ শহরে খুব খাতির। পুলকবাবুর কথাটা শুনে লালমোহন বাবুর দিকে ফিরলেন। আপনার টেলিফোন লালুদা। লালমোহন বাবু ভাগ্যিস পোলাওয়ের চামচটা মুখে পড়েননি, তাহলে নির্ঘাত বিষম খেতেন। এই অবস্থায় চমকানোটা কেবল খানিকটা পোলাও চামচ থেকে ছিটকে টেবিলের চাদরের পড়ার উপর দিয়ে গেল। মিস্টার গোরে ডাকছেন, বললেন পুলকবাবু। হয়তো কিছু গুড নিউজ থাকতে পারে। মিনিট 2 মধ্যে টেলিফোন সেরে এসে লালমোহনবাবু আবার কাঁটা চামচ হাতে তুলে নিয়ে বললেন, 4টের সময় ভদ্রলোকের বাড়িতে যেতে বললেন। কিছু অর্থপ্রাপ্তি আছে বলে মনে হচ্ছে। তার মানে আজ বিকেলের মধ্যে লালমোহনবাবুর পকেট 10,000 টাকা চষে যাবে। ফেলুদা বলল, এর পরের দিন লাজটা আপনার ঘাড়ে। আর কপার টপার নয়, একেবারে গোল্ডেন চিমনি। রুমালি রুটি, পোলাও, নারগিসি কোফতা আর কুলফি খেয়ে যখন রেস্টুরেন্ট থেকে বেরোলাম তখন প্রায় 2:45।
পুলকবাবু আর মিস্টার গুপ্ত স্টুডিওতে চলে গেল। সংলাপ এখনো কিছু লিখতে বাকি আছে। প্রত্যেকটা সংলাপ সানিয়ে লিখতে হয়, তাই নাকি সময় বেশি লাগে, বললেন পুলকবাবু। গুপ্তজি চুরুটের ফাঁক দিয়ে একটু হাসলেন। ভদ্রলোক সংলাপ লিখলেও নিজেই সংলাপ খুব কম বলেন, সেটা আমি লক্ষ্য করলাম। আমরা পান কিনে গাড়িতে উঠলাম। শালিমার? ড্রাইভার জিজ্ঞাসা করল। ফেলুদা বলল, বোম্বে এসে गेटवे ऑफ इंडिया ना देखे जाओ जाए ना। चलिए ताजमहल होटल का पास। বহুত আচ্ছা। ড্রাইভার বুঝেছিল আমাদের কোনো কাজ নেই, কেবল শহর দেখার ইচ্ছা। তাই সে দিব্যি ঘুরিয়ে ভিক্টোরিয়া টার্মিনাস, ফ্লোরা ফাউন্টেন, টেলিভিশন স্টেশন, প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম ইত্যাদি দেখিয়ে 3:30 নাগাদ গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে পৌঁছালো। আমরা গাড়ি থেকে নামলাম। পিছনে আরব্য সাগর, তাতে গুনে দেখলাম 11টা ছোট বড় জাহাজ দাঁড়িয়ে আছে। এখানে রাস্তাটা পেল্লাই চওড়া। বাঁ দিকে গেটওয়ের দিকে মুখ করে ঘোড়ার পিঠে বসে আছেন ছত্রপতি শিবাজি। ডান পাশে দাঁড়িয়ে আছে পৃথিবী বিখ্যাত তাজমহল হোটেল, যার ভিতরটা একবার দেখে না যাওয়ায় কোনো মানে হয় না, কারণ বাইরেটা দেখে আমাদের চক্ষু চড়ক কাজ। ঠান্ডা লবিতে ঢুকে চোখ একেবারে টেরিয়ে গেল। এ কোন দেশে এলাম রে বাবা! এত রকম জাতের এত লোক একসঙ্গে কখনো দেখিনি। সাহেবদের চেয়েও দেখলাম আরবদের সংখ্যা বেশি। এটা কেন হলো? ফেলুদাকে জিজ্ঞাসা করতে বলল। এবার বেরুট যাওয়া নিষেধ বলে আরবরা সবাই বোম্বাই এসেছে ছুটি ভোগ করতে। পেট্রোলের দৌলতে এদের তো আর পয়সার অভাব নেই। মিনিট 5 পায়চারি করে আমরা আবার গাড়িতে এসে উঠলাম। যখন শিবাজি কাসেলের লিফটের বেল টিপছি, তখন ঘড়িতে 4:02। 12th ফ্লোর বা 13 তলায় পৌঁছে লিফট থেকে বেরিয়ে দেখি 3 দিকে 3টে দরজা, মাঝেরটার উপর লেখা জি করে। বেল টিপতে উর্দি পরা বেয়ারা এসে দরজা খুলে দিল। আন্দার আইয়ে। বুঝলাম গোরে সাহেব চাকরকে আগেই বলে দেখেছিলেন আমাদের কথা। ভেতরে ঢুকে ভদ্রলোককে চোখে দেখার আগে তার গলা পেলাম। আসুন আসুন। এবার দেখা গেল একটা সরু প্যাসেজের ভিতর দিয়ে তিনি হাসি মুখে এগিয়ে আসছেন আমাদের দিকে। হাউ ওয়াজ দ্য লাঞ্চ? ভেরি ভেরি গুড, বললেন জটায়ু। ভদ্রলোকের বৈঠকখানা দেখে তাক লেগে গেল। আমাদের কলকাতার বাড়ির প্রায় পুরো একতলাটাই এই ঘরের মধ্যে ঢুকে যায়। পশ্চিম দিকটায় সার বাঁধা কাচের জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। ঘরের আসবাবপত্রের একটাই দাম হয়তো 2 থেকে 3 হাজার টাকা। তাছাড়া মেঝে ঝোড়া কার্পেট, দেওয়ালে পেন্টিং, সিলিং এর ঝাড় লণ্ঠন এসব তো আছেই। একদিকে দেওয়াল ঝোড়া বুকশেলফে দামি দামি বইগুলো এত ঝকঝকে যে দেখলে মনে হয় বুঝি এই মাত্র কেনা। আমি আর ফেলুদা একটা পুরো গদিওয়ালা সোফাতে পাশাপাশি বসলাম, আর আমাদের ডান পাশে আর একটা গদিওয়ালা চেয়ারে বসলেন লালমোহনবাবু। বসার সঙ্গে সঙ্গেই একটা বিশাল কুকুর এসে ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমাদের 3 জনের দিকে মাথা ঘুরিয়ে দেখতে লাগলো। লালমোহনবাবু দেখলাম ফ্যাকাশে হয়ে গেছে। ফেলুদা হাত বাড়িয়ে তুড়ি দিতে কুকুরটা ওর দিকে এগিয়ে এলো। ও পরে বলেছিল যে কুকুরটা যাতে হলো গ্রেট ডেন। ডিউক ডিউক। কুকুরটা এবার ফেলুদাকে ছেড়ে দরজার দিকে এগিয়ে এলো। মিস্টার গোরে আমাদের বসিয়ে দিয়ে একটু ঘর থেকে বেরিয়েছিলেন। এবার হাতে একটা খাম নিয়ে ঢুকে লালমোহনবাবুর অন্য পাশের চেয়ারে বসলেন। চলো। আমি আপনার ব্যাপারটা রেডি করে রাখবো ভেবেছিলাম, কিন্তু 3টে ট্রাঙ্ক কল এসে গেল, বললেন মিস্টার গুরে। ভদ্রলোক খামটা লালমোহনবাবুর দিকে এগিয়ে দিলেন। মনের জোরে হাত কাঁপা বন্ধ করে লালমোহনবাবু সেটা নিয়ে তার ভিতর থেকে টেনে বার করলেন 1 তারা 100 টাকার নোট। গিনতি করিয়ে নিন। গিনবো? আবার ভাষার গন্ধ। গিনবেন আলবাত। দেয়ার শুড বি 100 নোটস দেয়ার। যে সময় লালমোহনবাবু গোনা শেষ করলেন, তার মধ্যে রূপোর টি সেটে আমাদের জন্য চা এসে গেছে। খেয়ে বুঝলাম একেবারে সেরা দার্জিলিং টি। আপনার পরিচয় আবি তাক মিলল না। গোরে বললেন,
ফেলুদার দিকে চেয়ে। ফেলুদা বলল, মিস্টার গাঙ্গুলির ফ্রেন্ড, এই আমার পরিচয়। নো স্যার, দ্যাট ইজ নট এনাফ। ইউ আর নো অর্ডিনারি পার্সন। আপনার চোখ, আপনার ভয়েস, আপনার হাইট, ওয়াক, বডি, নাথিং ইজ অর্ডিনারি। আপনি আমাকে যদি নাই বলবেন তো ঠিক আছে, লেকিন সির্ফ মিস্টার গাঙ্গুলির দোস্ত যদি বলেন ও তো আমি বিশ্বাস করব না। ফেলুদা অল্প হেসে চায়ের চুমুক দিয়ে প্রসঙ্গটা চেঞ্জ করে ফেলল। আপনার অনেক বই আছে দেখছি। হ্যাঁ, বাট আই ডোন্ট রিড দেম। ওই সব কিতাব অনলি ফর শো। তারা পড়াওয়ালা দোকানে রেগুলার অর্ডার। এনি গুড বুক দ্যাট কামস আউট এক কপি আমাকে পাঠিয়ে দেয়। একটা বাংলা বইও চলে এসেছে দেখছি। চোখ বটে ফেলুদার। ওই সারি সারি বিলিতি বইয়ের মধ্যে 15 হাত দূর থেকে ধরে ফেলেছে যে একটা বই বাংলা। শুধু বাংলা কেন, মিস্টার লিটার, হিন্দি, মারাঠি, গুজরাটি সব আছে। আমার এক আদমি আছে, বাঙালি, হিন্দি, গুজরাটি 3টি ভাষাই জানে। ওই 3 ভাষায় নভেল পড়ে আমাকে সিনপসিস করে দেয়। মিস্টার গাঙ্গুলির কিতাব কেভি আউটলাইন পড়িয়েছি। ইউ সি মিস্টার মিটার, ফিল্ম বানালে কি দিয়ে তো। ঘরে টেলিফোন বেজে উঠেছে। মিস্টার গড়ে উঠে গেলেন। দরজার পাশে একটা তেপায়া টেবিলে রাখা সাদা টেলিফোন। হ্যালো, হ্যাঁ, হোল্ড অন। আপনার টেলিফোন মিস্টার গাঙ্গুলি। লালমোহন বাবুকে বারবার এভাবে চমকাতে হচ্ছে। আশা করি তাতে ওর হার্ট টাটের কোনো ক্ষতি হচ্ছে না। পুলক বাবু কি? টেলিফোনের দিকে যাওয়ার পথে ভদ্রলোক প্রশ্ন করলেন। নো স্যার, বললেন মিস্টার গোরে। আই ডোন্ট নো দিস পার্সন। হ্যালো। ফেলুদা আর চোখে দেখছে লালমোহন বাবুর দিকে। হ্যালো হ্যালো। লালমোহন বাবু ভ্যাবাচাকা ভাব করে আমার দিকে চাইলেন। কেউ বলছে না কিছু। লাইন কাট হো গিয়া হোগা, বললেন মিস্টার গোরে। লালমোহন বাবু মাথা নাড়লেন। অন্য সব শব্দ পাচ্ছে টেলিফোনে। এবার ফেলুদা উঠে গিয়ে লালমোহন বাবুর হাত থেকে টেলিফোনটা নিয়ে নিল। হ্যালো হ্যালো। ফেলুদা মাথা নেড়ে ফোন রেখে বলল, ছেড়ে দিয়েছে। আশ্চর্য, বললেন লালমোহন বাবু। কে হতে পারে বলুন তো? ও নিয়ে চিন্তা করবেন না মিস্টার গাঙ্গুলি। বোম্বাই শহরে এরকম হামেশাই হয়। ফেলুদার দেখা দেখি আমরাও চেয়ার ছেড়ে উঠে পড়লাম। লালমোহন বাবুর পকেটে এত টাকা বলেই বোধহয় রহস্যজনক খুনের ব্যাপারটা ওকে ততটা ভাবালো না। বেশ নিশ্চিন্তভাবেই ভদ্রলোক পরের কথাটা বললেন মিস্টার গোরেকে। আমরা আজ পুলক বাবুর ফিল্ম দেখতে যাচ্ছি লোটাসে। হ্যাঁ হ্যাঁ, যাবেন বই কি। ভেরি গুড ডিরেক্টর পুলক বাবু। जेट बहादुर भी बॉक्स ऑफिस हिट होगा जरूर। দরজার মুখ পর্যন্ত এলেন মিস্টার গোরে। ডোন্ট ফরগেট অ্যাবাউট লাঞ্চ টুমরো। ট্রান্সপোর্ট আছে তো আপনাদের সঙ্গে? আমরা আশ্বাস দিলাম যে সকাল থেকে রাত অবধি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন পুলক বাবু। বাইরে বেরিয়ে এসে লিফটের বোতাম টিপে ফেলুদা বলল, মানি কাকে বলে দেখলেন তো লালমোহন বাবু? দেখলাম কি মশাই, তার খানিকটা তো আমার পকেটেই রয়েছে। নস্যি নস্যি, লাখ টাকাও এদের কাছে নস্যি। টাকাটা দিয়ে রসিদ লিখিয়ে নিল না, সেটা দেখলেন তো? তার মানে আপনার পকেটটা কালো হয়ে গেছে কিন্তু, অর্থাৎ আপনার অন্ধকারে পদার্পণ শুরু। ঘড়াং শব্দে লিফটটা উপরের কোনো ফ্লোর থেকে নেমে এসে আমাদের সামনে থামল। সে আপনি যাই বলুন ফেলু বাবু, পকেটে টাকা এলে তো কালোই হোক। আর ফেলুদা লিফটে ঢোকার জন্য দরজা খুলছিল, আর তার ফলে জটায়ুর কথা বলল। লিফটের ভেতর থেকে এক ঝলক উগ্র গন্ধ, গুলবাহার সেন্ট। এই গন্ধ আমরা তিনজনেই ছিলাম, বিশেষ করে লালমোহন।
ঢিপ ঢিপ বুকে ফেলুদার পেছনে লিফটে ঢুকে গেলাম। আমি একটা কথা না বলে পারলাম না। গুলবাহার সেন্ট মিস্টার সান্যাল ছাড়াও ভারতবর্ষে অনেকে নিশ্চয়ই ব্যবহার করে। ফেলুদার কথাটা জবাব বদলে গভীরভাবে 17 নম্বর বোতামটি। আমরা আরো 5 তলা উপরে উঠে গেলাম। অন্যান্য তলার মতোই 17 নম্বরও 3খানা ঘর। বাঁ দিকের দরজায় লেখা এইচ, বাঁ দিকের দরজায় লেখা এইচ হেকার। ফেলুদা বলল জার্মান নেই। ডান দিকের দরজায় লেখা এনসি মানসুখানি, নির্ঘাত সিন্ধি না। মাঝখানের দরজায় কোনো নাম নেই। ফ্ল্যাট খালি, বললেন লালমোহনবাবু। নাও হতে পারে, সব দরজায় নাম লাগায় না। ইনফ্যাক্ট আমার বিশ্বাস এ ফ্ল্যাটে লোক রয়েছে। আমরা দুজনেই ফেলুদার দিকে চাইলাম। যে কলিং বেলের বোতাম ব্যবহার করা হয় না তাতে ধুলো জমে থাকা উচিত, অথচ এটা ভালো করে কাছ থেকে দেখুন আর অন্য দুটোর সঙ্গে মিলিয়ে দেখুন। কাছে গিয়ে দেখেই বুঝলাম ফেলুদা ঠিক বলছে। দিব্যি চকচক করছে বোতাম, ধুলোর বেশ মাত্রা নেই। টিপবেন নাকি? কাপা গলায় প্রশ্ন করলেন লালমোহন। ফেলুদা অবশ্যই বোতাম টিপল, তার বদলে যেটা করলো সেটা আরো অনেক বেশি তাজ্জন্য। মাটিতে উপুড় হয়ে শটান শুয়ে নাকটা লাগিয়ে দিল দরজার নিচে। মাটিতে উপুড় হয়ে শটান শুয়ে নাকটা লাগিয়ে দিল দরজার নিচে 1/2 ইঞ্চি ফাঁক। তারপর বার দুয়েক জোরে নিঃশ্বাস টেনে উঠে পড়ে বলল, কড়া কফির মতো। তারপর যেটা করলো সেটাও অদ্ভুত। লিফট ব্যবহার না করে 18 তলা থেকে সিঁড়ি ধরে নামতে শুরু করলো। প্রত্যেক তলাতেই নেমে প্রায় 1/2 মিনিট ধরে ঘুরে কি যে দেখলো তা ওই জানে। সব সেরে নিচে যখন নামলাম তখন ঘড়িতে 5:10। বেশ বুঝতে পারছি যে বম্বে এসে আমরা একটা প্যাঁচালো রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছি। আপনাকে একটু জেরা করলে আপনার আপত্তি হবে না আশা করি। কথাটা বলল ফেলুদা লালমোহন বাবুকে উদ্দেশ্য করে। মিনিট 10 হলো শিবাজি কাশল থেকে ফিরছি। রিসেপশনে খবর পেয়েছি যে এই 1/2 ঘন্টা আগে, তার মানে যখন আমরা শিবাজি কাশলে সিঁড়ি দিয়ে নামছিলাম তখন লালমোহন বাবু একটা ফোন এসেছিল। কে ধরেছিল কে করেছিল তা জানা নেই। আসলে পুলকই বারবার করছে। পুলক ছাড়া আর কেউ হতে পারে। এখন আমাদের ঘরে বসে ফেলুদার প্রশ্নটা শুনে লালমোহন বাবু বললেন, পুলিশের জেরাতেই যখন ফ্লাইং কালার্সে বেরিয়ে এলুম তখন আর আপনার জেরা কি আপত্তি থাকতে পারে? আচ্ছা, মিস্টার সান্যালের প্রথম নামটা তো আপনার জানা নেই? না মশাই, ওটা তো জিজ্ঞাসা করা হয়নি। লোকটার একটা পরিষ্কার বর্ণনা দিন তো। আপনার বইয়ে যে এরকম আধা খেচড়া বর্ণনা থাকে সেরকম নয়। হাইট এই ধরুন গিয়ে। আপনি কি একটা মানুষের হাইটটাই প্রথম দেখেন? তা তেমন লম্বা বা বেটে হলে। এনে কি খুব লম্বা? তা অবশ্যই না। খুব বেটে? না, তাও অবশ্যই না। তাহলে হাইট পরে আগে মুখ বলুন। সন্ধেবেলায় দেখেছি আমার বাইরের ঘরের বারটা আবার 40 পাওয়ারের। তাও বলুন। চওড়া মুখ, চোখ আপনার চোখে চশমা, দাড়ি আছে, চাপ দাড়ি, গোফ আছে, দাড়ির সঙ্গে জোড়া। ফ্রেঞ্চ কাট? এই সেরেছে রে। না না, তা বোধহয় নয়। জুলফির সঙ্গেও জোড়া। তারপর কাঁচা পাকা মেশানো চুল ডান দিকে। না না না, বাঁ দিকে সিথি। দাঁত পরিষ্কার, ফলস টিথ বলে তো মনে হলো না। গলার স্বর মাঝারি মতো, মানে মোটাও না সরু না। হাইট ওই মাঝারি। ভদ্রলোক আপনাকে একটা ঠিকানা দিয়েছিলেন না বোম্বের? বলেছিলেন অসুবিধা হলে একে ফোন করবেন, বেশ হেল্পফুল। এই দেখছেন, বেমালুম ভুলে গেছিলাম। আজ যখন পুলিশ জেরা করলো তখনও বলতে ভুলে গেল। আমাকে বললেই চলবে। দাঁড়া দেখি তো। লালমোহন বাবু মানি ব্যাগ থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে ফেলুদাকে দিলেন। ফেলুদা সেটা খুব মন দিয়ে দেখল, কারণ
লেখাটা মিস্টার সান্যালের নিজের। তারপর কাগজটা আবার ভাঁজ করে নিজের ব্যাগের মধ্যে রেখে দিয়ে বলল, তোপসে নাম্বারটা চা তো। 253418। আমি অপারেটরকে নম্বর দিয়ে দিলাম। ফেলুদা ইংরেজিতেই কথা বলল। হ্যালো, মিস্টার দেশাই আছেন? আচ্ছা ফ্যাশন, এই নম্বরে মিস্টার দেশাই বলে কেউ নাকি থাকেই না। যিনি থাকেন তার পদবী পারেক, আর গত 10 বছর তিনি এই নম্বরেই আছেন। লালমোহন বাবু। ফেলুদা ফোনটা রেখে বলল, সান্যালকে আপনার নেক্সট গল্প বিক্রি করার আশা ছাড়ুন। লোকটি অত্যন্ত গোলমেলে, এবং আমার বিশ্বাস আপনি যে প্যাকেটটা বয়ে আনলেন সেটাও অত্যন্ত গোলমেলে। লালমোহন বাবু মাথা চুলকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, সত্যি বলতে কি মশাই, লোকটিকে আমারও কেন জানি বিশেষ সুবিধার বলে মনে হয়নি। ফেলুদা হুমকি দিও। আপনার ওই কেন জানি কথাটাই আমার মোটেই ভালো লাগে না। কেন সেটা জানতে হবে, বলতে হবে। চেষ্টা করে দেখুন তো পারেন কি না। লালমোহন বাবুর অবশ্যই ফেলুদার কাছে ধমক খাওয়ার অভ্যেস আছে। এটাও জানি যে উনি সেটা মাইন্ড করেন, কারণ ধমক খেয়ে খেয়ে ওর লেখা যে অনেক ইমপ্রুভ করে গেছে সেটা উনি নিজেই স্বীকার। লালমোহন বাবু সোজা হয়ে বসলেন। 1 নম্বর, লোকটা সোজাসুজি মুখের দিকে তাকিয়ে কথা বলে না। 2 নম্বর, সব কথা অত গলা নামিয়ে বলার কি দরকার তাও জানি না, যেন কোনো গোপন পরামর্শ করতে এসেছেন। 3 নম্বর, দুঃখের বিষয় 3 নম্বরটা যে কি সেটা লালমোহন বাবু অনেক ভেবেও মনে করতে পারলেন না। 6:30টায় লোটাসে ইভিনিং শো, তাই আমরা 6টা নাগাদ উঠে পড়ি। আমরা মানে আমি আর লালমোহন। ফেলুদা বলল যাবে না, কাজ আছে। ব্যাগের ভিতর থেকে ওর সবুজ নোট বইটা বেরিয়ে এসছে, তাই কাজটা যে কি সেটা বুঝতে আর বাকি রইল। ওয়ার্লিতে ফিরে যেতে হলো আমাদের, কেননা সেখানেই লোটাস সিনেমা। লালমোহন বাবুর বেশ নার্ভাস অবস্থা। পুলক বাবু কেমন পরিচালক সেটা তীরন্দাজ ছবি দেখেই মালুম। বললেন, 3টে ছবি যখন পরপর হিট করেছে তখন একেবারে কি আর ওয়াক থ্রু হবে? কি বলো তপেশ? আমি আর কি বলবো, আমি নিজেও তো ঠিক ওই কথাটা ভেবেই মনে জোর আনছি। পুলক বাবু ম্যানেজারকে বলতে বলেননি রয়্যাল সার্কেলে 3টে সিট আমাদের জন্য রাখা ছিল। এটা ছবি রিপিট শো, তাই হলে এমনিতেই অনেক সিট খালি আছে। ইন্টারভিউর আগে বুঝতে পারলাম যে তীরন্দাজ হচ্ছে একেবারে 100% ওটা পাইরেট মার্কা ছবি। এর মধ্যেই অন্ধকারে বেশ কয়েকবার আমরা দুজনে পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছি। হাসি পাচ্ছিল, আবার সেই সঙ্গে সঙ্গে জেট বাহাদুরের কি অবস্থা হবে আর তার ফলে জটায়ুর কি অবস্থা হবে সেটা ভেবেও কষ্ট হচ্ছে। ইন্টারভেলে বাতি জ্বললে পর লালমোহন বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, গড়পাড়ের ছেলে, তুই একদিন এই করে চুল পাকালি, তারপর একটা গ্যাপ দিয়ে আমাদের দিকে ফিরে বললেন কি পুজোয় পাড়ায় একটা করে থিয়েটার করতো, যদ্দূর মনে পড়ছে বিকম ফেল। তার কাছ থেকে আর কি আশা করা যায় বলতো? ইন্টারভেলের শেষে বাতি নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা হল ছেড়ে বেরিয়ে এলাম। ভয় ছিল পুলকবাবু বা তার দলের কেউ যদি বাইরে থাকে, কিন্তু সেরকম কাউকে আমরা দেখলাম না। যদি জিজ্ঞেস করে তো বলে দেবো ফার্স্ট ক্লাস। পকেটে কড়কড়ে নোটগুলো না থাকলে মনটা সত্যিই ভেঙে যেত তপেশ। গাড়িটা হাউসের সামনেই উল্টো দিকের ফুটপাতে পার্ক করা ছিল। লালমোহন বাবু সেই দিকে না গিয়ে একটা দোকানে ঢুকে 1 থোকা ডালমুট, 2 প্যাকেট মাঙ্গারামের বিস্কুট, 6টা কমলা লেবু আর 1 প্যাকেট প্যারিস লজেন্স কিনে নিলেন। বললেন হোটেলের ঘরে বসে হঠাৎ খিদে পায়, তখন এগুলো কাজে দেবে। দুজনে 2 হাত বোঝাই প্যাকেট নিয়ে গাড়িতে উঠেই বাঁই করে মাথা ঘুরে গেল। গাড়ির ভেতরে ভুলভাওয়ার সিংটার গন্ধ আসার সময় ছিল না, এই 1.5 ঘন্টার মধ্যে হয়েছে। মাথা ঝিমঝিম করছে তপেশ। এই ভূতের উপদ্রব ছাড়া আর কিছুই না। সান্যাল খুন হয়েছে, আর তার সেন মাখা ভূত আমাদের ঘাড়ে চেপেছে। ঘাড়ে নয়,
ঘাড়ে নয়, গাড়িতে চেপেছে, কিন্তু সেটা বললাম না। ড্রাইভারকে জিজ্ঞাসা করাতে সে বলল সে বেশিরভাগ সময় গাড়িতেই ছিল, কেবল 5 মিনিটের জন্য কাছেই একটা রেডিও টেলিভিশনের দোকানে সামনে দাঁড়িয়ে ফুল খিলে হ্যাঁ গুলশান গুলশান দেখেছে। হ্যাঁ, গন্ধ সেও পাচ্ছে বই, কিন্তু গাড়ির ভিতরে কি করে এমন গন্ধ হয় সেটা কিছুতেই তার মগজে ঢুকছে। ব্যাপারটা তার কাছেও একেবারেই আজব। হোটেলে ফিরে এসে কথাটা ফেলুদাকে বলতে ও বলল, রহস্য যখন জাল বিস্তার করে তখন এইভাবেই করে লালমোহন বাবু। এ না হলে চাঁদ রহস্য হয় না, আর তা না হলে ফেলু ব্যক্তিদের মস্তিষ্ক পুষ্টি হয় না। কিন্তু আমি জানি আপনি কি প্রশ্ন করবেন লালমোহন বাবু। না, কিনারা এখনো হয়নি, এখন শুধু জালের ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করছি। তুমি বেরিয়েছিলে বলে মনে হচ্ছে। আমি ধা করে একটা গোয়েন্দা মার্কা প্রশ্ন করে বসলাম। সাবাস তোপসে, তবে হোটেল থেকে বেরোয়নি, এটা নিচে রিসেপশনেই দিল। ফেলুদার পাশে একটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের টাইম টেবিল ছিল, সেটা দেখেই আমি প্রশ্নটা করেছিলাম। দেখছিলাম কাঠমান্ডু থেকে কটা ফ্লাইট কলকাতায় আসে আর কখন আসে। কাঠমান্ডু বলতেই একটা জিনিস ফেলুদাকে জিজ্ঞেস করার মতো কথা মনে পড়ে। আচ্ছা, ইন্সপেক্টর পটবর্ধন যে নানা সাহেবের কথা বলেছিলেন সেটা কোন নানা সাহেব? ভারতবর্ষের ইতিহাসে একজন নানা সাহেবই বিখ্যাত, যিনি সিপাহী বিদ্রোহে ব্রিটিশদের সঙ্গে লড়েও ছিলেন, আবার তাদের কাছ থেকে আত্মরক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়েও ছিলেন। হাজির হয়েছিলেন গিয়ে একেবারে কাঠমান্ডু। সঙ্গে ছিল মহামূল্য ধনরত্ন, ইনক্লুডিং হিরে আর মুক্তই কাঁথা একটা হার, যার নাম 9 লাখ। সেই হার শেষ পর্যন্ত চলে যায় নেপালের জং বাহাদুরের কাছে। তার পরিবর্তে জং বাহাদুর 2টি গ্রাম দিয়েছিলেন নানা সাহেবের স্ত্রী কাশীবাই। এই হার কি নেপাল থেকে চুরি হয়েছে নাকি? পটবর্ধনের কথা শুনে তো তাই মনে হয়। আমি কি ওই হাড়ি পাচার করে বসলাম নাকি মশাই? লালমোহন বাবু তার স্বরে চেঁচিয়ে প্রশ্নটা করলেন। ফেলুদা বলল, ভেবে দেখুন, ইতিহাসে হীরের অক্ষরে লেখা থাকবে আপনার নাম। কিন্তু কিন্তু সে তো তা বলে যথাস্থানে পৌঁছে গেছে। সে জিনিস দেশের থেকে বাইরে যায় কি না বা কি না যায় সেটা তো দেখবে পুলিশ। আপনি কি নিয়ে তো ভাবছেন? আপনি নিজে কি এই স্মাগলারদের? ঠিক এই সময় টেলিফোনটা বেজে উঠল, আর লালমোহন বাবুর দিকেই ওটা ছিল বলে উনি তুলে নিলেন। হ্যালো, হ্যাঁ মানে ইয়েস স্পিকিং। লালমোহন বাবুরই ফোন। বোধ হয় পুলকবাবু। না, পুলকবাবু না। পুলকবাবু এমন কিছু বলতে পারেন না যাতে লালমোহন বাবুর মুখটা অতটা হাঁ হয়ে যাবে আর টেলিফোনটা কাঁপতে কাঁপতে কান থেকে পিছিয়ে আসবে। ফেলুদা ভদ্রলোকের হাত থেকে ফোনটা নিয়ে একেবারে কান দিয়ে বোধহয় কিছু না শুনতেই পেয়ে সেটাকে যথাস্থানে রেখে দিয়ে প্রশ্ন করলো, সান্নাল কি? মাথা নেড়ে হ্যাঁ বলতে যেন কষ্ট হলো ভদ্রলোকের। বুঝলাম, মাসলগুলো ঠিকভাবে কাজ করছে না। কি বললো আবার? ফেলুদা বলল, লালমোহন বাবু গা ছাড়া দিয়ে মনে সাহস আনার চেষ্টা করলেন। বলল, মুখ খুললে পেট ফাঁক করে দেবে। যাক, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ। বোকার মতো ফ্যালফ্যাল করে ফেলুদার দিকে চাইলেন লালমোহন বাবু। আমার কাছেও এই অবস্থায় ফেলুদার হাঁপ ছাড়াটা বেয়ারা বলে মনে হচ্ছিল। ফেলুদা বলল, শুধু গুলমোহরে গন্ধ হচ্ছিল না, ক্লু হিসাবে ওটা বড্ড কলকা। এমনকি লোকটা সত্যি করে বোম্বে এসেছে না অন্য কেউ সেটা ব্যবহার করছে সেটাও বোঝা যাচ্ছিল না। এখন অত্যন্ত শিওর হওয়া গেল। কিন্তু আমার পেছনে লাগা কেন? মরিয়া হয়ে প্রশ্নটা করলেন লালমোহন। সেটা জানলে তো বাজিমাত হয়ে যেত লালমোহন বাবু। সেটা জানার জন্য একটু ধৈর্য ধরতে হবে। লালমোহন বাবু ডিনারে বিশেষ সুবিধা করতে পারলেন না, কারণ ওর নাকি একদম খিদে নেই। ফেলুদা বলল, তাতে কিছু এসে যাবে না, কারণ দুপুরে কাপার চিমনিতে পেট পুজোটা ভালোই হয়েছে। সত্যি বলতে কি, আমাদের মধ্যে লালমোহন বাবু সবচেয়ে বেশি খেয়েছিলেন। খাওয়ার পর গতকাল 3জনেই
বেরিয়ে গিয়ে পান কিনেছিল। আজ লালমোহন বাবু কিছুতেই বেরোতে চাইলেন না। বললেন, ওই ভিড়ের মধ্যে কে যাচ্ছে মশাই? সান্নালের লোক নির্ঘাত হোটেল ওয়াচ করছে, বেরোলেই চাক্কু। শেষ পর্যন্ত ফেলুদাই বেরোল। লালমোহন বাবু আমাদের ঘরে আমাদের সঙ্গে বসে রইল আর বারবার খালি বলতে লাগলেন, কি কক্ষ নেই, বইয়ের প্যাকেটটা নিয়েছিলাম ক্রমে বর্তমান সংকটের মূল কারণ খুঁজতে খুঁজতে। কি কক্ষ নেই, হিন্দি ছবির জন্য গল্প লিখেছিলাম, আর সবশেষে কি কক্ষ নেই রহস্য উপন্যাস লিখতে শুরু করেছিলাম পর্যন্ত চলে গেলেন। আপনার একা শুতে ভয় করবে না তো? ফেলুদা পান বিলি করে জিজ্ঞেস করল। লালমোহন বাবু কেউ উচ্চবাচ্য করছেন না দেখে ফেলুদা আশ্বাস দিয়ে বলল, আমাদের ঘর থেকে বেরিয়ে প্যাসেজের ধারে একটা ছোট্ট ঘর আছে, দেখেছেন তো? ওখানে সবসময় বেয়ারা থাকে, হোটেলে সারা রাত কেউ না কেউ জেগে থাকে। এ তো আর শিবাজি কাশল না। শিবাজি কাশের নামটা শুনলে লালমোহন বাবু আরেকবার শিবে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত মনের সাহস এনে 10টা নাগাদ গুড নাইট করে নিজের ঘরে চলে গেল। সারাদিন বম্বে চষে বেড়ানোর চেয়েও উল্লাবাবুর ছবির অর্ধেক দেখে অনেক বেশি কাহিল লাগছিল, তাই জটায়ু চলে যাওয়ার মিনিট দশকের মধ্যেই শুয়ে পড়ল। ফেলুদা যে এখন শোবে না সেটা জানি। ওর নোটবুকটা খাটের পাশেই টেবিলের উপর রাখা রয়েছে। সারাদিন খেপে খেপে তাতে অনেক কিছু লেখা হয়েছে, হয়তো আরো কিছু লেখা হবে। আমি অনেকদিন চেষ্টা করেছি রাত্রে বিছানায় শুয়ে চোখ বুজে খেয়াল রাখতে ঠিক কোন সময় ঘুমটা আসে, কিন্তু প্রতিবারই পরদিন সকালে উঠে বুঝেছি ঘুমটা কখন জানি আমার অজান্তে এসে গেছে। আজও কখন ঘুমিয়েছি সেটা আমি টের পাই। ঘুমটা ভাঙলো দরজায় ঘন ঘন ধাক্কা, আর সেই সঙ্গে বোতাম টেপার চ্যাচ। উঠে দেখি ফেলুদার ল্যাম্প তখন জ্বলছে আর বালিশের পাশে রাখা আমার ঘড়িতে বলছে 1:01। ফেলুদা দরজা খুলতেই হুমড়ি দিয়ে প্রবেশ করলেন জটায়। লালমোহন বাবু হাঁপালেও তিনি যে খুব ভয় পেয়েছেন সেটা কিন্তু মনে হল, আর যে কথাটা বললেন ঘরে ঢুকেই সেটাও ভয়ের কথা। দূর মশাই, বসবো কি? এই দেখুন, কাঠমান্ডুর কি মহামূল্য ধনরত্ন আমার হাত দিয়ে পাচার করা হচ্ছিল। লালমোহন বাবু ফেলুদার সামনে যেটা এগিয়ে ধরলেন সেটা একটা বই, ইংরেজি বই, আর নাম করা বই। ল্যান্সটাউনের মোড়ের দোকানে একটা রাখা ছিল, সেদিনই দেখেছি। বইটা হলো শ্রী অরবিন্দের লেখা তার লাইফ ডিটেইল। ফেলুদার চোখ কপালে উঠে গেছে। তারপর আবার বাঁধাইয়ের গন্ডগোল, বললেন লালমোহন বাবু। প্রথম 30 পাতার পর কয়েকটা পাতা পরস্পরের সঙ্গে সেটে আছে। এই বই না দেখে কিনলে তো পুরো টাকাটা ডেট লস হয়ে যাবে। পন্ডিচেরির বাইন্ডারে এরকম কাঁচা কাজ করবে ভাবতে পারেন? তাহলে সেদিন কি দিলেন লাল শার্টের হাতে? জানেন কি দিলুম? ভাবতে পারেন? আমার নিজের বই মশাই, নিজের বই। বোম্বাইয়ের বোম্বেটে পুলক্ষিত পাণ্ডুলিপি কপি পাঠিয়েছিল, তাই এবার ভাবলুম একটা কপি ছাপা বই দেব, উইথ মাই ব্লেসিংস অ্যান্ড মাই অটোগ্রাফ। আরো 3 কপি রয়েছে এখনো আমার ব্যাগে, প্রত্যেকটি ব্রাউন কাগজে মোড়া। আমার ভক্ত তো সারা ইন্ডিয়াতে ছড়িয়ে রয়েছে, তাই ভাবলুম বম্বে যখন যাচ্ছি যদি 1-8 জনের সঙ্গে আলাপ আলাপ হয়, তাই সঙ্গে এনেছিল, আর তারই একটা কপি। এত হালকা লালমোহন বাবুকে অনেকদিন দেখিনি। বইটা হাতে নিয়ে নেড়ে চেড়ে ফেলুদা বলল, কিন্তু সান্নাল যে টেলিফোনে হুমকি দিল, সেটা কি ব্যাপার? এর সঙ্গে লাইফ ডিভাইন খাপ খাচ্ছে কি? লালমোহন বাবু এতেও দমলেন না। কে বললো সান্নাল? টেলিফোনে অত গলা চেনা যায় নাকি? কোনো উল্টো বদমাস রসিকতা করছে হয়তো। মুম্বাইতে যদি তিরঞ্জার ছবি হিট করতে পারে, তো সবই হতে পারে। আর গাড়িতে গুড়ভাওয়ার সেন? ওটা ওই ড্রাইভারই মাটি। কি রকম টেরির পাহাড় দেখেছেন? শৌখিন লোক, ধরা পড়ে অপ্রস্তুত হয়ে স্বীকার করল। তাহলে আর কি, নিশ্চিন্তে ঘুমান গিয়ে। সে আর বলতে, মাথাটা ধরেছিল বলে ব্যাগটা খুলেছিল কোনো পাইলিনের জন্য, আর তাতেই এই হাই ভোল্টেজ আবিষ্কার। যাক, রহস্য যখন মিটেই গেল,
তখন আপনিও বরং একটু আধ্যাত্মিক বিষয়ে অধ্যয়নে মনোনিবেশ করুন। বইটা রেখে দিলাম। গুড নাইট। লালমোহন বাবু চলে গেলেন, আর আমিও আবার নিজের জায়গায় এসে শুনলাম। যে লোক অরবিন্দের বইয়ের বদলে জটার বই পেল, তার মানে তার মনের অবস্থা কি হয় ফেলুদা? খেপ চড়িয়াস বালিশে মাথা দিয়ে বলল ফেলুদা। মাথার পেছনের বাতিটাও জ্বালিয়ে রাখলো। দেখে হাসি পেল ফেলুদা। তার সবুজ নোটবই সরিয়ে রেখে অরবিন্দের লাইফ ডেভিয়েনের পাতা উল্টালো। আমার বিশ্বাস ঠিক ওই সময়টাতেই আমার চোখে ঘুম বন্ধ হলো। শুনলেন আজকের গল্প বোম্বাইয়ের বোম্বেটের প্রথম অংশ। খুবই তাড়াতাড়ি ফিরছি গল্পের দ্বিতীয় অংশটি নিয়ে। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে লেগে থাকুন।